লাইনে স্পষ্ট যদি জানতে চাই, আপনি কি এই নিষিদ্ধ করাকে সমর্থন করেন নাকি করেন না? শেখ হাসিনার কথা, যেমন 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, এগুলা তো কোনো শুভ রাজনীতি না, তাই না? একটা জায়গায় আপনাকে তো মেসেজ দিতে হবে যে হোয়াট এভার ইজ ডান ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। আমরা চাইনি এভাবে হত্যাকাণ্ড, আমরা সরি। মানে গণমাধ্যম কর্মী হিসেবে কোনো আওয়ামী লীগ নেতার বক্তব্য বা নিতে পারবো সেরকম? সাংবাদিকতা করতে তো সুবোধ বালকের কাজ না। সাংবাদিকতা ডানপন্থীদের কাজ। আপনাকে তো কোথাও না কোথাও এই ব্যারিকেড ভাঙতে হবে। সজীব জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছে, তার মানে এই দলটির হাল ধরার জন্য শেখ পরিবারের আর কেউ লেজিট নাই। এই সরকারের ভেতরেও প্রভাবশালী উপদেষ্টা থেকে শুরু করে প্রভাবশালী পদে যারা আছেন বা কর্তৃপক্ষ হিসেবে যারা আছেন তাদের অনেকেরই মার্কিন নাগরিকত্ব আছে। সেদিন আমার বাবা যখন বেঁচে ছিল অন্তত 3বার ডিজিএফআই তাকে গ্রেপ্তার করতে গেছে। আমার ব্যবসা বাণিজ্য, আমার পরিবার, আমি তো রাজনীতি করি না, তাই না? শাহেদ আলম, আপনার মতো অন্য কারো পরিবার এখন আবার জেলখানায় যাচ্ছে কিনা? অন্য একজনের সাংবাদিক শেখ হাসিনার পক্ষে মিছিল, দিনের আলোয় মিছিল করার মতো 10 জন মানুষ নেই, তাই না? প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন, তার একটি পোস্টে দেখছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান। এবং দিকভ্রান্ত মানুষ, তার নিজস্ব কোনো পলিটিক্স নাই। সে সারা জীবন করছে সিপিবি, সে সিপিবি বলেন আমার ভুল রাজনীতি হয়েছে। সে 2013 সালে ফাঁসি করে চিল্লাইছে, বলেন আমার ভুল রাজনীতি হয়েছে। কিন্তু আপনারা মিলেই তো এই গণ অভ্যুত্থানের সময় একটা প্ল্যাটফর্ম করে যোগাযোগ করে, মানে তখন তো এই গণ অভ্যুত্থানের পরিকল্পনা সাজানো। বাংলাদেশ যদি ক্রাইসিসে হয় 3 সেকেন্ড সময় নেবে না ডক্টর ইউনূস আমেরিকায় পালায় যেতে। জন্য তারেক লিডারশিপটাই এখন আমার সামনে একমাত্র অপশন। 2 বছর পরে কেমন বাংলাদেশের অবস্থা কেমন দেখতে পান? এনসিপির কথা বলি, অনেক সমালোচনা থাকতে পারে তাদের নানান কর্মকাণ্ড, কিন্তু কিছু রোশনাই তো তৈরি হয়েছে, তাই না? আমাদের কিছু আলো তৈরি হয়েছে। শাহেদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সের আয়োজনে। আপনার কাছে অনেক অনেক বিষয় প্রশ্ন, যদি সবগুলো বিষয় একটু শুনতে পারি ছোট ছোট করে বা সুনির্দিষ্টভাবে আপনি যেভাবে ব্যাখ্যা করবেন। প্রথমেই যেটি নিয়ে এখন অনেক আলোচনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, প্রজ্ঞাপন জারি করে সরকার নিষিদ্ধ করলো। আসলে ঠিক ভাষাটা হচ্ছে এরকম, আওয়ামী লীগের সকল কার্যকলাপ নিষিদ্ধ করা হলো। এটা মানে কি আওয়ামী লীগ নিষিদ্ধ করা? যদি সমার্থক হয় তাহলে তো হলো, আর না হলে কেন নয় সেটা শুনতে চাই আপনার ব্যাখ্যা। প্রথমত হচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, দল হিসেবে নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগের কার্যক্রম বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ হয়েছে। এখন বিচারে চূড়ান্তভাবে নির্ধারিত হবে যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না। তো অনেকেই বলতে পারেন যে এই যাহাই টমেটো তাহাই টমেটো, কারণ এই যে জুলাইয়ের গণহত্যার পরে যেই অভিযোগ আমরা দেখেছি, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুট অ্যাট সাইট প্রকাশ্যে রেকর্ডেড, এবং পুলিশ তার অর্ডার পালন করেছে। তো শুট অ্যাট সাইটের নির্দেশনা তো শুধুমাত্র ওবায়দুল কাদের দেননি, তার যে যুবলীগ ছাত্রলীগ, আমরা উত্তরার অনেকগুলো ভিডিও সে সময় আমার কাছে মনে আছে যে প্রকাশ্যে রামদা নিয়ে কোপাচ্ছে ছেলে মেয়েদেরকে। কুমিল্লাতেও আমরা দেখেছি এরকম, আরো নানান জায়গায় ঘটনা ঘটেছে। আশুলিয়াতে একটা পুলিশ স্টেশনের হামলার অভিযোগে এতগুলো ছেলে মেয়েকে, মৃতদেহকে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তো এগুলোর পরে একটা তো হলো যে যাদের হাতে রক্তের দাগ তাদের বিচার, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ কি, একটা হলো সরকার দায়িত্ব পালন করেছে, সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ দায়িত্ব পালন করেছে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও কি সমানভাবে জড়িত ছিল কি না এই যে হত্যাকাণ্ডের পেছনে? তো সেটা যদি হয় তাহলে এই দলের যে বিচার হবে সেই বিচারে এখন সরকার যে সিদ্ধান্ত নিল যে কার্যক্রম নিষিদ্ধ থাকবে, বিচারে তো আর দলের কার্যক্রমকে সাফাই গাওয়ার সুযোগ থাকবে না। যদিও আন্তর্জাতিক অনেক রীতিনীতি আছে, কনভেনশন আছে, সেগুলো হিসাব নিকেশ করেই বিচারটা সম্পাদন করতে হবে। এখন সেই সময় যদি আদালত রায় দেয় যে না, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ না, দল হিসেবে আওয়ামী লীগ কার্যক্রম চালাবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেই সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই ক্ষীণ, আমি খুবই ক্ষীণ দেখছি। যদি আগামী 6 মাস 1 বছরের মধ্যে বিচার হয়, আর আমি জানি না 10 বছর 5 বছর পরে 10 বছর পরে কি হবে, কিন্তু আমি কোন রকম সম্ভাবনা দেখি না, সত্যিকার অর্থেই দেখি না। এই কারণে যে আজকে যখন আলোচনা করছেন আপনি, তখন সজীব জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছে, তার মানে এই দলটির হাল ধরার জন্য শেখ পরিবারের আর কেউ লেজিট নাই, ভ্যালিড কেউ নেই।
আর শেখ হাসিনা নিজে, তার বয়স 78-79, আগামী 10 বছর পর 90-তে তিনি পৌঁছে যাবেন। অন টপ অফ দ্যাট, শেখ হাসিনা এমন একজন ব্যক্তি, বাংলাদেশে আওয়ামী লীগের মতাদর্শের সমর্থনের লোকজন থাকতে পারে, অবশ্যই আছে। জয় বাংলার সমর্থনের মানুষ অবশ্যই আছে। শেখ মুজিবুর রহমানের মতাদর্শের প্রতি, তার প্রতি ইমান আছে, এই মানুষ অবশ্যই আছে। কিন্তু শেখ হাসিনার লিডারশিপ তো প্রশ্নবিদ্ধ, তাই না? তো শেখ হাসিনার লিডারশিপ প্রশ্নবিদ্ধ, জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছে, তাহলে আওয়ামী লীগকে ভ্যালিড রাজনীতি করার জন্য কে দাবি তুলবে মাঠ থেকে? কার এত আহ, খেয়ে কাজ আছে যে এই কিন্তু সমস্ত যদি আসলেই কারো খেয়ে কাজ থাকে, যদি থাকে কারো এরকম কাজ খেয়ে, তাহলে তার জন্য আসলে বিষয়টা কি হবে? আর এই যে মার্কিন নাগরিকত্ব নেবার কথা বলছিলেন, এই সরকারের ভেতরেও প্রভাবশালী উপদেষ্টা থেকে শুরু করে প্রভাবশালী পদে যারা আছেন বা কর্তৃপক্ষ হিসেবে যারা আছেন, তাদের অনেকেরই মার্কিন নাগরিকত্ব আছে। সেদিন মাসুদ কামাল সাংবাদিক, তার একটি কন্টেন্ট দেখছিলাম, উনি অনেক জনের নাম উল্লেখ করে বলছেন এনারা আসলে বিভিন্ন দেশের নাগরিকত্ব বা ডুয়াল সিটিজেনশিপ তারা কিভাবে থাকছেন। আহ, আসছেন তো। এটা না, এইটার ভিন্ন ব্যক্তি। এই সরকার একটা ভিন্ন পরিস্থিতির সরকার, অন্তর্বর্তী সরকার। তারা হচ্ছে জনগণের ম্যান্ডেট ইলেক্টেড গভর্নমেন্ট না। আমাদের এখনো যে কনস্টিটিউশনাল রুলস আছে, সেখানে ধরেন অন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারি কর্মকর্তা তারা বিদেশি নাগরিক থাকতে পারে, যদিও মন্ত্রী হিসেবে থাকার বিধানও নেই। কিন্তু সম্ভবত এটি নিয়ে নানা তর্ক বিতর্ক আছে। কিন্তু যিনি দেশ পরিচালনা করবেন, একটি দলের নেতৃত্ব দিবেন, তিনি তো আর বিদেশি নাগরিক হতে পারেন না। সেটা এই দেশে, যুক্তরাষ্ট্রেও আপনাকে যদি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান হতে হয়, তাহলে আপনাকে বাইবর্ন সিটিজেন হতে হবে। বাইবর্ন এমন না যে আপনি ছোটবেলায় 3 বছর, 1 বছর পরে এসেও যদি আপনি এখানে নাগরিকত্ব পান, ইউ আর নট এলিজিবল। আপনাকে বাইবর্ন সিটিজেন হতে হবে। তো এটা একটা স্পর্শকাতর জিনিস। যিনি দেশের নেতৃত্ব দিবেন, অর্থাৎ আমি বলেছি যে দলের হাল ধরার কথা। হাল ধরা মানে কি? একটা দল যখন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে, তখন তার আলটিমেট গোল থাকে দলের নেতৃত্ব দেওয়া, দেশের নেতৃত্ব দেওয়া। তো সেই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রাথমিক যে শর্ত, সেটা তো আমি পরিত্যাগ করে ফেললাম। তো খুবই সেজন্য যৌক্তিক প্রাথমিক শর্ত, সেটি খুবই যৌক্তিক একটা শর্ত বলেও মনে হয়। কিন্তু ওই যে যেটি বলছিলাম, যদি খেয়ে কারো আসলে কাজ না থাকে, সে যদি দলের হাল ধরতে চায়, যদি কেউ আওয়ামী লীগটাকে দাঁড় করাতে চায়, মাঝখানে রিফাইন্ড আওয়ামী লীগের একটা কথাও উঠছিল, যদি সেরকম কিছু হতে চায়, সেরকমটারও আর সম্ভাবনা নাই নাকি আছে? না, সেরকম সম্ভাবনা নাই তা না, বরঞ্চ সেই সম্ভাবনাটা তৈরি হলো বলে আমি মনে করি। কেননা মূল অভিযোগটা কার বিরুদ্ধে? শেখ পরিবারের বিরুদ্ধে। শেখ হাসিনা, সজীব-ওয়াজেদ জয় এবং যারা শেখ হাসিনার সাথে সরকার পরিচালনা করতে করতে দীর্ঘদিন তারা মাফিয়া হয়ে উঠেছিল, ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তো তাদের হাতে আওয়ামী লীগ। কিন্তু এই আওয়ামী লীগটা যদি একটু পরিশুদ্ধ মানুষের, ক্লিন ইমেজের মানুষের হাতে যেত আরো গত 5-7 মাসে, তাহলে হয়তোবা এত ক্ষোভ, ক্রোধ জন্ম নিত না। তো এখন সেই সুযোগটা তৈরি হলো, শেখ পরিবারের বাইরে যাওয়ার সুযোগ তৈরি হলো। কিন্তু কিভাবে তৈরি হলো? যে জয় তো আর লিগালি এই দলের নেতৃত্ব গ্রহণ করার কিংবা লিড দেওয়ার ক্যাপাসিটি হারিয়ে ফেললেন। যদি যদি ছেড়ে দিয়ে এই আসেন, ধরুন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব তিনি ছেড়ে দিলেন এই দলের লিড দেবার জন্য, সেটিও তো হতে পারে ভবিষ্যতে। ধরুন, আমি হাইপোথেটিক্যালি বলছি। হ্যাঁ, হ্যাঁ, সেটা যদি হয়, তাহলে সেটাও আমি তো দেখছি না যে আগামী 5 বছর, 10 বছরের আগে কোনো কিছু। কেননা আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, শেখ হাসিনা যেই পরিস্থিতিতে দেশ ছেড়েছিলেন, তার পুলিশ, আর্মি, র্যাব এবং তখনো পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লক্ষ মানুষের একটা প্রোটেকশনের মধ্যেও তাকে দেশ ছেড়তে বাধ্য হয়েছিল। কেন বাধ্য হয়েছিল? তার যে শক্তি সামর্থ্য, তার চেয়ে ডাবল, 5 গুণ বেশি এক্সটার্নাল ফোর্স তাকে বিরোধিতা করেছে, রাস্তায় নেমে এসেছে, বুক পেতে দিয়েছে নিজে আত্মহত্যার, কি বলে, শহীদ হওয়ার জন্য। তো আওয়ামী লীগের পক্ষে সুবিধাজনক পরিবেশ এইভাবে ফিরে নাই এখন আর, প্রথম কথা। যদি থাকেও, যত মানুষ 5 আগস্ট রাস্তায় নেমেছে শেখ হাসিনাকে হটানোর জন্য, ঠিক অত মানুষ অথবা তার চেয়ে দ্বিগুণ মানুষ রাস্তায় নামতে হবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বরণ করার জন্য। কেবলমাত্র তখনই প্রচলিত বর্তমানে রাষ্ট্রযন্ত্র, আমি আজকে রাষ্ট্রযন্ত্রের কথা বলছি, অথবা দুদিন পরে যারা বিএনপির নেতৃত্বে যদি সরকার গঠিত হয়, সেই সময়ের রাষ্ট্রযন্ত্রের কথা বলছি, সেই রাষ্ট্রযন্ত্রকে পরাভূত করে শেখ হাসিনার লিডারশিপকে এস্টাবলিশ করতে হলে 5 আগস্ট যত মানুষ জীবন দিয়েছে, রক্তের বিনিময়ে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, ঠিক অত পরিমাণ, আর না হলে চেয়ে দ্বিগুণ, কম না, মানুষকে রাস্তায় নেমে আসতে হবে যে না,
আমি আওয়ামী লীগ চাই, আমি শেখ হাসিনার লিডারশিপ চাই, এর বাইরে আমি দেখি না জি, স্বাভাবিক আপনি রূপে এই আওয়ামী বাস্তবতা লীগ। দেখেন না। কিন্তু আসলে প্রশ্নটা আমি এখানে করছিলাম যে শেখ হাসিনার লিডারশিপে না হোক বা রিফাইন্ড আওয়ামী লীগের ভাবে যদি কেউ আসতে চায়, এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি কেউ করতে পারবে কিনা? এইটা একটা বড় প্রশ্ন, এটা নিয়ে আমারও দ্বিধা আছে। এবং আমার মনে হয় যে আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের বিলোপ, আহ, যে কোনো রাজনৈতিক মতাদর্শ হরণ করার বিপক্ষে ছিলাম সবসময় আমি। আমার চেয়ে কেউ ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়াতে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে এরকম লোকজন আমি হয়তো তো দেখি না, আমি আমার সেন্ট্রিস্ট জায়গায় থেকে। কিন্তু তারপরেও জামাত ইসলামের রাজনীতি যখন নিষিদ্ধ করতে যাওয়া হয়েছিল, এই 24-এ না, এই 2013 সাল থেকেই আমি জামাতে বলছি যে না, হোক তারা 5% মতাদর্শের মানুষ, কিন্তু এই 5%, 18 কোটি মানুষের 5% মানে আপনাকে সংখ্যাটা বুঝতে হবে। ইটস এ হিউজ, এই হিউজ নাম্বার অফ মানুষের মতাদর্শকে দমিয়ে রেখে আপনি রাজনীতি করতে পারবেন না, দেশ স্থিতিশীল হতে পারবে না। আমার স্পষ্ট মনে আছে 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চের সময় আশেপাশে যখন পাখির মতো গুলি করে মারছে শেখ হাসিনার পুলিশ বাহিনী সাইদিকে সমর্থন করার অপরাধে, আমাদের এক সিনিয়র সাংবাদিক, আপনিও চেনেন আমিও চিনি, আমি নাম বলছি না, একসাথে আমরা সহকর্মী ছিলাম, আমার খুব মন খারাপ ছিল। আমি সিগারেট টানছিলাম বারান্দায় বসে, তো এই সময় আমাকে এসে জিজ্ঞাসা করলেন যে শাহেদ ভাই আপনার মনে হচ্ছে খুব মন খারাপ, একটু টিপ দিয়ে বললো, যেহেতু তারা মনে করতো আমি জামাত শিবিরের সমর্থক। তা আমি বললাম তো এইভাবে তো চলতে পারে না ভাই, এটা তো কোনো রাষ্ট্র ব্যবস্থা না। তো তিনি আমাকে বললেন না, এটা মেনে নিতে হবে, কিছু করার নাই, আপনাকে বিরোধী মত দমন না করলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। তো সেই যে বিরোধী মত দমন করার এবং হুম। তাদের ভিন্ন রাজনীতি করতে না দেওয়ার যে কালচার, সেটাই তো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, তাই না? ইটস ওয়ান ওয়ে জার্নি, আপনাকে ফিরে আসার কোনো রাস্তা শেখ হাসিনা রাখেনি। তো আজকেও যদি একই রকম করা হয়, ধরেন যার হাতে রক্তের দাগ, আওয়ামী লীগ আপনি আহ, বন্ধ করলেন, শেখ হাসিনার বিচার করলেন, ফাঁসি দিলেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু যার হাতে যে মুক্তিযুদ্ধ, শেখ মুজিব কিংবা জয় বাংলার প্রতি যাদের আদর্শ আছে এবং যারা সুষ্ঠু রাজনীতি করা, যারা শেখ হাসিনার রাজনীতি হত্যাকাণ্ডেরও বিরোধিতা করে রাস্তায় নেমে এসেছে কিংবা মৌন সমর্থন দিয়েছে, এইসব মানুষগুলোর রাজনীতি আপনি চাইলেই তো আর তারা জামাত করতে পারবে না, তাই হুম। না? তার বিএনপি করতে পারবে না। সো তারা যেন একটা অন্য নামে হলেও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। যদি না করতে পারে তাহলে এটি ওই কমিউনিকেশনস এর ভাষায় একটা থিওরি আছে, সারপ্লাস রিপ্রেশন। আপনি একটা গ্লাসে পানি ঢালবেন মানে চাপ দিবেন, রিপ্রেস করবেন, ওর একটা ধারণ ক্ষমতা আছে। কিন্তু ধারণ ক্ষমতা যখন শেষ হয়ে যাবে, ওই পানি কিন্তু এমন না যে আপনি চাইলেই ঠেকানো বন্ধ করতে পারেন, এটা উপচে পড়ে যাবে এটা, হ্যাঁ। তো আমরা যদি এই রাজনৈতিক মতাদর্শকে প্র্যাকটিস করতে না দিতে পারি, ভিন্ন নামে যারা শুদ্ধ স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করবে, হত্যা রাজনীতি করবে না, তাদের যদি প্ল্যাটফর্ম আমরা অ্যালাউ করতে না পারি, তাহলে এটা সমাজে একটা অস্থিতিশীলতা জন্ম দিবে এবং শাহজাহান, আপনি যেটি রিপ্রেশন। বলছিলেন যে আপনি নিজে জামাত শিবিরের মানে প্রচন্ড সমালোচক হয়ে ওই সময় আপনি তার একটা প্রতিবাদ আপনার মনের মধ্যে জেগেছিল বা বলেছিলেন। তো এখন যারা আওয়ামী লীগের বিরোধিতাও করছে তাদেরকে এরকম সাপ্রেস করা হলে বা তাদের রাজনীতিটা নিষিদ্ধ করা হলে তারাও কি সিম্প্যাথাইজড, মানে তারা কি ওদিকে সিম্প্যাথি তাদেরও গ্রো করবে কিনা, তাতে আবার আওয়ামী লীগের লাভই হয়ে যাবে কিনা, এই বিশ্লেষণেরও একটা জায়গা আছে কিনা? এইটার এইটার মানে এখন আমরা তো কেউ ভবিষ্যৎ বলতে পারি না, কিন্তু এটাই বলে যারা, ইতিহাস এটাই বলে, যারা নির্যাতিত হয়, মজলুম তারাই হয় এবং তাদের প্রতি মানুষের সিম্পাথি বাড়ে, এটা সহজ হিসাব। হুম। কিন্তু আওয়ামী লীগের যেই দ্বারা সংগঠিত হত্যাকাণ্ডের যে দগদগে ঘা ক্ষত, এগুলো তো আমাদের মনে আমরা আছে। আমরা দুটি বিষয়, একটা হলো যে সিম্পলি আপনি যদি সহজ সরল রেখায় দেখেন যে আওয়ামী লীগের প্রতি নির্যাতন হলে তাদের রাজনীতি করতে না দিলে তাদের প্রতি সিম্প্যাথি বাড়বে, প্রথম কথা। কিন্তু আপনাকে বুঝতে হবে যে জামায়াত ইসলামের ক্ষেত্রে যেটা হয়েছে কি, তাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এবং তারা ইসলামী মনোভাবপন্ন। সো ইসলামী লিডার হিসেবে সাধারণ মানুষের কিছু সিম্প্যাথিও তারা পেয়েছে। অনেক গ্রামে সাধারণ মানুষ মনে করেছে যে দুঃখিত, একটা ইসলামিক মানুষদের জনকে হয়রানি করা হচ্ছে, তাদের রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। তো সেটা ছিল এবং জামাত ইসলামী ঢাকার মাটিতে ছিল, তারা তাদের পক্ষে
বৃহৎ একটি রাজনৈতিক দল তাদেরকে শেল্টার দিয়ে গেছে বিএনপি। সুতরাং রাজনীতি সরাসরি যদি জামাত নাও করতে পারে, তাদের কর্মী সমর্থকরা অবলীলায় মিশে গিয়েছে বিএনপি ছাত্র দলের সাথে। সেভাবে থেকে তারা যে নিঃশেষ হয়ে যাওয়ার পরিবর্তে তারা সময় নিয়েছে, সময় নিয়ে নিজেদেরকে শক্তিশালী করেছে, প্রথম। দ্বিতীয় কথা, জামায়াত ইসলামীর মুনাফিকি এবং গুপ্ত রাজনীতির চরিত্রের কারণে তাদের একটা বৃহৎ অংশ আওয়ামী লীগের ভিতরে ঢুকে যেয়ে তারা আওয়ামী লীগ সেজে সরকারের সুযোগ সুবিধা নিয়েছে এবং ভিতর থেকে রাজনীতি করেছে। যদি জুলাইয়ের পতন না হতো শেখ হাসিনার, এই গুপ্ত যারা রাজনীতি করে, মুনাফিকি রাজনীতি করে, এরা হয়তো এতদিন এখনো পর্যন্ত আওয়ামী লীগ থাকতো। এখন আপনাকে দেখতে হবে যে ওই পরিবেশ আওয়ামী লীগ পাবে কিনা, অর্থাৎ এই যে বৈরী পরিবেশ, এই বৈরী পরিবেশের মধ্যে তারা অন্য কোনো রাজনৈতিক দলের ভিতরে ঢুকে রাজনীতিটা চালাতে পারবে কিনা, মানে করছে কিনা, সেটা জামাত ইসলামকে হতে হবে অথবা বিএনপি হতে হবে। এই দুটা বড় দলের অধীনে কিংবা ছায়ায় থেকে তারা তাদের রাজনৈতিক মতাদর্শ, যুদ্ধ মনোভাব, ফিরে আসার যে লড়াকু মনোভাব, এগুলো চালায় নিতে পারছে কিনা। তো সেটা যদি হয়, হয়তো 10 বছর পরে ইতিহাস অন্যরকম হতে পারে, কিন্তু তখনও আপনাকে তো আমি বললাম দুটি বিষয় মাথায় রাখতে হবে। লিডারশিপ, কার লিডারশিপের দিকে তাকিয়ে, জামাত ইসলামের রাজনীতির লিডারশিপ ব্যক্তিকেন্দ্রিক না, তাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে। আওয়ামী লীগের রাজনৈতিক লিডারশিপ, বিএনপির রাজনৈতিক লিডারশিপ, এটা হচ্ছে পরিবার কেন্দ্রিক একটা ভাবনা থেকে আসে। সুতরাং আওয়ামী লীগের শেখ হাসিনা যদি অযোগ্য হয়, জয় যদি আওয়ামী লীগের নেতৃত্বের হাল ধরার সব রকম সুযোগ ছুড়ে ফেলে দেয়, তাহলে কার লিডারশিপে দাঁড়াবে এই নেতা কর্মীরা জীবন যুদ্ধের ফাইট? এটি স্পষ্ট আপনি আওয়ামী লীগের আপাতত রাজনীতিতে ভবিষ্যৎ দেখছেন না, অদূর বা সুদূর ভবিষ্যতেও আপনি খুব দেখছেন না। আমি স্পষ্ট করে বলি যে আওয়ামী লীগের যে মতাদর্শ, অর্থাৎ মুক্তিযুদ্ধে তাদের যে অবদান, মুক্তিযুদ্ধ, এগুলোকে আমি কোনোভাবেই অস্বীকার করছি না অন্য সোকল্ড বক্তাদের মতো, আমি উইথ ডিউ রেসপেক্ট। কিন্তু বাস্তবতায় আমি দেখি যে তাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আপনার কথার মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে, তারপরেও একদম এক লাইনে স্পষ্ট যদি জানতে চাই, আপনি কি এই নিষিদ্ধ করাকে সমর্থন করেন নাকি করেন না? দেখুন, নিষিদ্ধ কিন্তু হয়নি, আমি প্রথম কথা বলি, কার্যক্রম নিষিদ্ধ করা আর কি। এটা আমার মনে হয় যে এটি ঠিকই আছে এক অর্থে, কেননা আপনাকে তো একটা জায়গায় আপনি যদি দোষ স্বীকার করতে হবে, আপনাকে তো বুঝতে হবে যে না, হত্যাকাণ্ড যেটা ঘটেছে সেটা রিয়েল। আমি যদি জোর করেও বলি, অভিযোগ করেও বলি, জাতিসংঘের তদন্ত রিপোর্ট তো আর জোর করে বলে নাই, তারা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রিপোর্ট দিয়েছে। তো সেই জায়গাগুলোতে আমি তো দেখি না কোনো আওয়ামী লীগের যারা লিডারশিপে আসতে চায়। আপনি যদি শেখ হাসিনা সাম্প্রতিক যেসব লাইভ কর্মকাণ্ডে যোগ দিয়েছেন, যাদের সাথে যোগ দিয়েছেন, তাদের ন্যারেটিভ, তাদের রাজনীতি এবং তাদের গোল যদি আপনি বিশ্লেষণ করেন, তারা তো হত্যার বদলে হত্যা চায়। তারা হচ্ছে শেখ হাসিনার কথা, যেমন 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে, এগুলা তো কোনো শুভ রাজনীতি না, তাই না? একটা জায়গায় আপনাকে তো মেসেজ দিতে হবে যে হোয়াট এভার ইজ ডান ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। আমরা চাইনি এভাবে হত্যাকাণ্ড, আমরা সরি। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মাটি মানুষের রাজনৈতিক দল, আমরা হয়তো বুঝতে ব্যর্থ হয়েছি কোথাও। সো আমরা এই নতুন ভাবে আমরা শুরু করতে চাই, এই যে মনোভাবটা তো আমরা দেখিনি। সেটা না দেখে যদি ধরেন আমার কি হতো, আমি তো একটা মধ্যপন্থা থেকে কথা বলে গিয়েছি, কিন্তু এই জুলাইয়ে যদি আওয়ামী লীগ থেকে যেত, আমার বাবা যখন বেঁচে ছিল অন্তত 3বার ডিজিএফআই তাকে গ্রেপ্তার করতে গেছে। আমার ব্যবসা বাণিজ্য, আমার পরিবার, আমি তো রাজনীতি করি না, তাই না, কিন্তু তারপরও আমার পরিবার যে ত্যাগ স্বীকার করেছে। আজকে জুলাই হত্যাকাণ্ডের পরেও যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, শেখ হাসিনার কথা অনুযায়ী যে অনেক ছাড় দিয়েছি, এবার কাউকে আর ছাড় দিব না, তাহলে আমার পরিবার আবার এই জেলখানায় যেত, তাই না? তো আমি যখন শুনি যে শেখ হাসিনা বলছেন যে কাউকে ছাড় দিব না, আমি আবার ফিরে আসব, আমি তো তার এই সমর্থন করার কোনো কারণ পান না। কিন্তু শাহেদ আলম, আপনার মতো অন্য কারো পরিবার এখন আবার জেলখানায় যাচ্ছে কিনা, অন্য একজনের সাংবাদিক, তার আবার এই ভোগান্তির মতো দিয়ে যেতে হচ্ছে কিনা? হচ্ছে, হচ্ছে, এবং সেটা খুব রূঢ় বাস্তবতা, এবং এইটা সমর্থন করার কোনো উপায় নেই। আমার মনে হয় আমি একমাত্র সাংবাদিক যিনি বারবার বলার চেষ্টা করেছি যে না, যেই পরিস্থিতি, যেই কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে এবং শেখ হাসিনার ফ্যাসিজমের আমলে, মাফিয়াতন্ত্রের আমলে যেভাবে সাংবাদিক নির্যাতিত হয়েছে, ঠিক একইভাবে যদি আমরাও করি, তাহলে আমরা আর বেটার শাসনটা কোথায় দিলাম, তাই না? তো আমি বারবার 5 আগস্ট শেখ হাসিনা পতনের
1 ঘন্টা পরেও হয়নি, আমি 2 ঘন্টার মধ্যে লিখেছি যে আমরা আর নতুন ফ্যাসিস্ট হতে দিব না বাংলাদেশে, আমাদের সবাইকে নিয়ে পথ চলতে হবে, ইটস অল রেকর্ডেড। তখন সবাইকে নিয়ে পথ চলা, সহাবস্থান, এগুলো আমি কাজ করি, কথা বলি। সেই ক্ষেত্রে হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই, কেউ না কেউ এই নির্যাতনের মধ্যে যাচ্ছে এবং যেতে হবে। পলিটিক্স ইজ ভেরি ব্রুটাল। তাহলে আসলে সেখানেই যে তাহলে পরিবর্তনটা এত রক্ত এত ত্যাগের বিনিময়ে পরিবর্তনটা আমরা চাচ্ছি সেটা কোথায় পাচ্ছি? যদি আগে শাহেদ আলম এখন অন্য কেউ হয়ে যায়, সেই এক্স আর ওয়াই এর পার্থক্য হয়ে যায়। আহ, ঘটনা তো মানুষের সাথেই তো এটা হচ্ছে। আমি একটু এখানে আসি যে আপনি বলছিলেন না জাতিসংঘের কথা বলছিলেন, জাতিসংঘ তো আসলে নিষিদ্ধ বা সেটির বিপক্ষেই বলছে। জাতিসংঘ সরাসরি নিষিদ্ধের বিপক্ষে মানে বলছে। জাতিসংঘ ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। হ্যাঁ, মানে জাতিসংঘের যে প্রভিশন, মানে ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী তারা বলছে যে বিচার রাজনৈতিক দলের বিচার অথবা নিষিদ্ধ করা ইজ নট ওয়েলকামড, অথবা তারা বলছে ট্রাই টু রিফ্রেইন, অর্থাৎ এটা যতটুকু না করে পারা যায়, হ্যাঁ সেখানে এরকম এরকম এক্সট্রিমলি বলছে, একদম স্ট্রেট বলছে না যে দিস ইজ কমপ্লিটলি ইলিগাল, নো, এটা বলছে না। তো সেই জায়গার ওই সুযোগটুকু নিয়েছে হয়তো সরকার। এখন আমি ব্যক্তিগতভাবে আহ, আমি এতটা ভয় পাই না আওয়ামী লীগকে যে না তাদেরকে নিষিদ্ধ করে রাখতে হবে, হ্যাঁ এটা হলো আমার অবস্থান। আজকে দেখেন, আম, শেখ হাসিনার পক্ষে মিছিল, দিনের আলোয় মিছিল করার মতো 10 জন মানুষ নেই, তাই না? আওয়ামী লীগ যে নিষিদ্ধর একটা সিদ্ধান্ত নিল সরকার, রাস্তায় আমরা কোথাও কিছু দেখিনি। শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে রাস্তায় একটা মানুষ প্রতিবাদ করতে বের হয়নি, এক বঙ্গবীর কাদের সিদ্দিকী ছাড়া। তো আজকে যেটা করা হয়েছে অনেকটা জুজুর ভয় থেকে, যে আওয়ামী লীগ বৃহৎ শক্তি, আওয়ামী লীগ বৃহৎ ভাবে ফিরছে, আওয়ামী লীগ এটা নিয়ে আমার সাথে মাঠ পর্যায়ের অনেকে দ্বিমত করেন যে না আপনি ঠিক বলছেন না, আওয়ামী লীগ এখনো শক্তিশালী, তারা কিন্তু আমার হিসেবে এত, আমি যদি এই রাজনৈতিক ফোর্সকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে না পারি, তাহলে মানে আমি সহজ কথায় যেটা বলে, আমি নিষিদ্ধের রাজনীতির পক্ষে না। যেদিন ছাত্রলীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনায়, ওই দিন তারপরের দিন মনে হয় না 1 সপ্তাহ পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেও আমি এটা বলছি যে আই এম নট ফ্যান অফ নিষিদ্ধের রাজনীতি, বরঞ্চ যারা অপরাধ করেছে, যাদের হাতে রক্তের দাগ, যেসব ছাত্রলীগ কর্মী দিনের পর দিন, বছরের পর বছর অস্ত্র হেলমেট নিয়ে, তাদেরকে আইডেন্টিফাই করে আপনি গ্রেপ্তার করেন, সাজা দেন। কিন্তু আম, কাউকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে আমি না। জামাত ইসলাম জনাব নিষিদ্ধ শাহেদ আলম, করলেও আমি এই ছিলাম এই না, আ, আজকেও না। জি নিষিদ্ধের পক্ষে আপনি না। এখন আমরা যে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মধ্যে ভারত তো আপনার তার ভারত তো তার মানে যেমন আপনার কথা আমি আবার হারিয়ে আচ্ছা, ফেলেছি। আর যেখানে আমরা কথা বলছিলাম যে মানে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার কথাও একটু জানি, যে জাতিসংঘ যেমন যেটা নিয়ে কথা বলছিলাম, এটিও একটা আন্তর্জাতিক সংস্থা। আমরা ভারত তো তার মানে অ্যাজ এক্সপেক্টেড সেরকম একটা প্রতিক্রিয়া দিয়েছে, তারা উদ্বিগ্ন এই বিষয়ে। মানে তারা এই সিদ্ধান্তটাকে পছন্দ করেনি। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে দেখলাম প্রশ্ন করা হলো, তারাও আসলে এই সব মানে নিষিদ্ধটিকে খুব সমর্থন তারাও করছে না। আহ, আন্তর্জাতিক অঙ্গনের প্রতিক্রিয়া আসলে কি মনে হচ্ছে আপনার কাছে? সমর্থন তো পাওয়া যাচ্ছে না। এটা এটা আম, মানে আন্তর্জাতিক অঙ্গনে যে এটা নিয়ে খুব বেশি মানে একেবারে হাউখাউ বেঁধেছে এরকম কিছু না। এগুলো ও, এগুলো নিয়মতান্ত্রিক প্রতিবাদ, হ্যাঁ। আর নিয়মতান্ত্রিক প্রতিবাদ গুলো হয়, ইন্টারন্যাশনাল যেসব কমিউনিটি আছে, ইন্টারন্যাশনাল যেসব অর্গানাইজেশন আছে, দে ক্যান নট স্ট্যান্ড, তারা কোনোদিন কোথাও কোনো হুম। এই ধরনের নেতিবাচক জায়গায় তারা এথিক্যাল স্ট্যান্ডটা নেয় না যে না তুমি যে যদি একটা কাউকে নিষিদ্ধ, এটা সেটা এগুলার একেবারে পক্ষে সরাসরি দাঁড়ায় যাবে, যে বলবে ঠিকই আছে, না এটা নেয় না। ওটা তারা একটা নিয়মতান্ত্রিক প্রতিবাদ। এই স্পষ্ট। নিয়মতান্ত্রিক প্রতিবাদ, হ্যাঁ, সব জায়গা থেকেই হয়। যখন শেখ হাসিনার এইসব এমনকি যুদ্ধাপরাধীদের বিচারের কাজ যখন চলছিল, তখন তো কেউই এটাকে তার পক্ষে বলে নাই যে না এটা খুব ভালো একটা কাজ হয়েছে। বরঞ্চ তখনও বলে গিয়েছে যে না, দিস ইজ নট দ্য ওয়ে হাউ ইউ রুল ইউর কান্ট্রি, হাউ ইউ পানিশ ইউর পলিটিশিয়ানস। কিন্তু আমাদের কোনো কিছু থেমে থাকে নাই। আমার ভয় হচ্ছে যে কোনো কিছু থেমে থাকবে না। আমরা আওয়ামী লীগের যে নিষিদ্ধ হলো, এইটা নিয়ে অভ্যন্তরীণ ভাবে হোমগ্রোন যদি বিশাল জনগোষ্ঠী বিক্ষুব্ধ হয়ে রাস্তায় না নামে, তাহলে এই আন্তর্জাতিক দুই একটা আর সেটির কোনো সম্ভাবনা আপনি দেখছেন না। একটু আসি, আপনি না। একটু আগে বলছিলেন যদি শেখ হাসিনার যে সম্প্রতি বক্তব্য বা সেই ন্যারেটিভ গুলো আমরা একটু বিশ্লেষণ করি। আমি এই প্রশ্নটা একটু করতে চাই যে আমরা কি এখন সেই ন্যারেটিভ গুলো বিশ্লেষণ করতে পারবো এই প্রজ্ঞাপন জারির পর? আমি ওই প্রজ্ঞাপনের ভাষার একটা অংশ একটু পড়ি যে
বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সমাবেশ আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, নিষিদ্ধ ঘোষণা করা হলো। তো মানে সাংবাদিকরা কি তার সংবাদ প্রচার করতে পারবে? আমি কি কোনো গণমাধ্যম কর্মী হিসেবে কোনো আওয়ামী লীগ নেতার বক্তব্য বা নিতে পারবো? সেরকমটা কি আছে নাকি নিষিদ্ধ হয়ে গেল? আমার মনে হয় না আপনার এগুলো নিতে কোনো বাধা আছে, এবং আমি মনে করি না যে সরকার বললেই গণমাধ্যমের কর্মীদের সেটা শোনা উচিত। তাই না? মানুষ বিভিন্ন পক্ষের বক্তব্য শুনবে। কিন্তু কথা দেখতে হবে যে তাদের কথার মধ্যে দিয়ে ভায়োলেন্সটা আমি উস্কে দেওয়ার পার্ট হচ্ছে কিনা ইন্টেনশনালি, সেটা দেখতে হবে। সেটা না হলে কারোর বক্তব্য প্রচার প্রচারণা বিশ্লেষণে তো কোথাও বাধা নিষেধ আছে, এবং থাকলেও আমি কেন শুনবো? আমি যেই সময় কথাবার্তা বলেছি শেখ হাসিনার বিধিনিষেধের মধ্য দিয়ে, আমি তো শুনি নাই কোনো কিছু, কিন্তু আমার ওই খড়গটা এসেছে, আমার মামলা হয়েছে আমার বিরুদ্ধে আইসিটি আইনে এবং অন্যান্য জায়গায়, কিন্তু আমি তো থেমে থাকিনি, তাই না? সো সরকার বললো বলে সবকিছুতে থেমে যাবে সবকিছু, এমনটা ভাবারও কোনো অবকাশ সেই নেই। মামলাগুলো এবং প্রত্যাহার হয়েছে? আম, আমার পরে আমি যেটা জেনেছি যে আইসিটির ওই যে আইনে যেই রায় হয় সেই রায়ে চূড়ান্ত চার্জশিটে আমার নাম তারা আর ইনক্লুড করেনি আর কি, এটা আমি আচ্ছা। জানি। এবং আমি যে ঢাকায় গেলাম আমি এটা নিয়ে আর খোঁজ খবরও নেই নাই, কারণ নেওয়ার প্রয়োজন বোধ করিনি। ওই সময় আমি বলেছি আমি তো তোমার শাসন ব্যবস্থাই মানি না, আমি তোমার এই ল মিনিস্ট্রি মানি না, তোমার আইনই মানি না, সুতরাং তুমি আমাকে মামলা দিলা কি না দিলা এটা নিয়ে আমার কোনো রকম হুম। ভ্রুক্ষেপ নাই। কিন্তু আমার মানে কাজ যদি শাসন ব্যবস্থা মেনে এই কাজ করা হয় এবং মানে সাংবাদিকতার এই পর্যায়ে যায়, তাহলে ব্যবস্থা হলে তখন কি করবেন? মানে শাসন ব্যবস্থা তো মানি, তখন যদি তখন কোনো ব্যবস্থা থাকে, সেরকম কোনো মামলা হলে সেরকম কোনো শঙ্কা নাই বলেই আপনি বলছেন? সেটা হলে হ্যাঁ এক্স্যাক্টলি সেটা নাই, কারণ হলো তো আপনাকে দেখতে হবে যে আইসিটি অ্যাক্ট যেটা সেইটা তো গভর্নমেন্ট সংশোধন করেছে, এবং নতুন এই সরকার, আমি তো অনেক সমালোচনা করি কিন্তু আপাতত মত প্রকাশের দায়ে কোনো ওই আইসিটি আইনের ধারায় কাউকে গ্রেপ্তার করেনি কিংবা কাউকে সাজা দেয়নি। সুতরাং আপনাকে তো আহ, সুবোধ বালক সাংবাদিকতা করতে তো সুবোধ বালকের কাজ না, সাংবাদিকতা ডানপন্থীদের কাজ। আপনাকে তো কোথাও না কোথাও এই ব্যারিকেড ভাঙতে হবে, না ভাঙলে আপনি বুঝবেন কেমনে যে না কতটুকু বলা যাবে কতটুকু করা যাবে। এবং আমার ধারণা কেউ না কেউ অবশ্যই এইগুলা করবে। এবং গভর্নমেন্টকে প্রেস সেক্রেটারি দেখলাম একটা ব্যাখ্যা দিয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে সরকারের যেসব গৃহীত পদক্ষেপ এগুলো সমালোচনা করা যাবে, গভর্নমেন্টের অবস্থানের সমালোচনা করা যাবে, আওয়ামী লীগের নিজস্ব কার্যক্রমেরও সমালোচনা করা যাবে। তারা যেটা চায় যে ভায়োলেন্সটা যেন উস্কে না দেয় সেটা দেখতে হবে। মূল নিষেধাজ্ঞাটা এসেছে আওয়ামী লীগের প্রকাশ্যে রাজনীতি করার জন্য, তাদের যে সোশ্যাল মিডিয়া পেজ বাংলাদেশ হুম। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পেজগুলো যেন ব্যবহৃত না হয়। তো এখন এটাও তাদের বিষয়, তারা যদি এটা করতেই থাকে বাংলাদেশ গভর্নমেন্ট কি করতে পারে, বাধা দেবে কিভাবে? তারা মেটাকে চিঠি দিতে পারে যে না এই পেজটা বাংলাদেশে ডিসেবল করে দাও, যেভাবে ঠিক আমার ওয়েবসাইট বাংলা ইনফোটিউব বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার, আরো অনেক ওয়েবসাইটের মতোই, তাই না? বাংলা ইনফোটিউব.com বন্ধ ব্লক করে রেখেছিল। এই সরকার সেটাও করতে পারে যে আওয়ামী লীগের ওয়েবসাইট ব্লক করো, ফেসবুক ব্লক করো। ইন্ডিয়ান সরকার 3 দিন আগে হুম। আমার সহ আরো অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। তো যদি কেউ ধরেন আপনি যদি আওয়ামী লীগের পক্ষে বলেন কি করবে? আপনার এই অ্যাকাউন্ট হয়তো ব্লক করবে, কিন্তু আইনত তো আপনাকে ধরার কোনো রাস্তা নাই। আর ইন্টারন্যাশনালি এইসব কার্যক্রমগুলোকে মত প্রকাশের বাধা হিসেবে দেখে। হুম। মানে এগুলো পক্ষে যত বলা হোক, বিপক্ষে বলা হোক, প্রশ্ন করা হোক, সেগুলো সেগুলো কোনো বাধার মুখে পড়বে কিনা সেটাই আসলে একটু বুঝতে চেষ্টা আমার করছি। মনে হয় এটা আপনার নিয়ে মনে ভয় হয় পাওয়ার সেরকম কিছু হবে না? আসি এবার আরেকটু এই প্রসঙ্গে যে আহ, প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তিনি বলছেন, তার একটি পোস্টে দেখছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান, এবং গত 10ই মে যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শুরুর আগে হঠাৎ করে সেখানে হাজির হন সেনাপ্রধান। 3 বাহিনীর পক্ষ থেকে জরুরি বার্তা দেওয়ার কথা বলে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পরামর্শ দেন, এবং নিষিদ্ধ হবার পরে তিনি মুষড়ে পড়েন, এরকম একটা বিষয় বলা হচ্ছে। এই বিষয়ে আপনি কোনো তথ্য বা কিছু বলবেন কিনা? এবং এখানে সেনাপ্রধানও কিন্তু বলেছিলেন ইনক্লুসিভ নির্বাচনের কথা। এই বিষয়ে সেনাপ্রধানের বা সেনাবাহিনীরই যদি বলি, বা সেনাপ্রধানের কি একটা পরাজয় হলো? দেখুন এটা নিয়ে আমি কথা বলতে চাই না। যার কথা উল্লেখ করলেন তার কোনো কথা বলতে চাই না। ইজ দ্য single most misinformation hub. Um,
আমি তো মনে করি যে সারা জীবন ভ্রান্ত রাজনীতির আহ, পথপ্রদর্শক। টু বি অনেস্ট, 2013-তে আমরা যখন ফাঁসির বিরুদ্ধে লড়ছি, জামাত ইসলামের রাজনীতির অপ্রেসের বিরুদ্ধে লড়ছি, বিং অ্যান্টি জামাত ইসলামী মন মানসিকতারও, তখন কার বিরুদ্ধে লড়ছি? যার কথা নাম বললেন তাদের বিরুদ্ধেই লড়ছি, কারণ তারা ফাঁসি ফাঁসি করে চিল্লাচ্ছে। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার পেছনে এই ইন্ধন দিয়ে, মিস ইনফরমেশন দিয়ে, উত্তেজনা দিয়ে যারা যে কয়জন, 5 জন 10 জন ভূমিকা রাখছে, হি ইজ ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড। তার হাত দিয়ে এতগুলো মানুষের হত্যাকাণ্ডের বৈধতা তৈরি হয়েছে। 10 বছর যায় নাই, আজকে এই তাদেরকে দিয়ে এবার আওয়ামী লীগ নিষিদ্ধের উন্মাদনা তৈরি করছে। তো এটা তো একটা ভুল পলিটিক্যাল স্ট্যান্ড, এটা ভুল পলিটিক্যাল রিডিং। আমি বারবারই বলি যে আহ, তার যে পলিটিক্যাল রিডিং, এটা একটা ভুল, এবং সে হচ্ছে উদ্ভ্রান্ত। উম, আহ, আমার মনে হয় যে সে অনেক রকম উত্তেজক নেয়, যেটা তার শরীর বডি বিল্ডিং করার জন্য, সেগুলার একটা রিয়াকশন হতে পারে। কেননা কোনো সুস্থ মস্তিষ্ক দিয়ে এইভাবে মিস ইনফরমেশন তৈরি করা, এবং যেই, আমি ওয়াকার প্রসঙ্গ, ওয়াকার ইজ নট, এটা হচ্ছে দুধে ধোয়া কিংবা সে এক পুত পবিত্র মানুষ না, কিন্তু ওয়াকারের ভূমিকাটা তো আপনাকে দেখতে হবে। 5 তারিখে যদি সেনাবাহিনী সংবিধানের শপথের পক্ষে কাজ করত, সংবিধানের শপথের পক্ষে কাজ কি? সেটা হলো রাষ্ট্রের নির্দেশনা মানা। রাষ্ট্রের নির্দেশনা আসলো কি? বিক্ষোভকারীদেরকে দমন করতে হবে, তাদেরকে যেভাবেই হোক। 10,000 20,000, যদি 2 লাখ মানুষও মরে, আমি পিয়ালদেরকে শুনছি, লিখতে শুনছি যে রাষ্ট্রের নির্দেশনা আছে, যদি প্রয়োজনে 30 লক্ষের জায়গায় আবারও 30 লক্ষ মানুষকে হত্যা করতে হয়, এই যুদ্ধে জিততে হবে। তো সেই 30 লক্ষ হত্যার জন্য বুলেট কার কাছে? পুলিশ, র্যাব, আর্মির কাছে। আর্মির হাজার হাজার লক্ষ সৈন্য রাস্তায়। তারা যদি এই রাষ্ট্রের সংবিধান শপথ মেনে কাজ করত, হয়তো আমরা শেখ হাসিনাকে বিতাড়িত করতাম, কিন্তু 1400-র জায়গায় শহীদ হতো হয়তো 24,000 মানুষ। এই রক্তের দায় বাংলাদেশ বইতে পারত না। জেনারেল ওয়াকার কি করেছে? সংবিধানের বাইরে যে সাধারণ মানুষের পালস বুঝে তিনি তার ব্যক্তিগত সবকিছু সম্পর্ক, তার ব্যক্তিগত যে কানেকশন আওয়ামী লীগের, সেগুলোকে উপেক্ষা করে তার যে ওয়াইফ, লুক, আমি কথা বলি, আই হ্যাভ এ ডিপ ইনফ্লুয়েন্স মাই ওয়াইফ, আমার আমার ওয়াইফের ইনফ্লুয়েন্স আছে আমার মাইন্ডে। কারণ আমি আহ, তো ওয়াইফের ইনফ্লুয়েন্স হচ্ছে শেখ পরিবারের সদস্য কিংবা তার ওয়াইফ, জেনারেল ওয়াকারের ওয়াইফ। তার ওয়াইফের ইনফ্লুয়েন্সকে সে তোয়াক্কা করে নাই, রাষ্ট্রের শপথকে সে তোয়াক্কা করে নাই, না করে সাধারণ মানুষের পক্ষ নিয়ে এতগুলো মানুষের জীবন সে প্রাণহানি খুব কমাতে চেয়েছে। আজকে এই মানুষটাকে কেন আমি কেবল গুজবের বসে আহ শত্রু মনোভাবাপন্ন করে তুলবো? এটা একটা ভুল রাজনীতি, কারণ এই ভুল রাজনীতির পেছনে দীর্ঘ লম্বা হীন রাজনৈতিক উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আমি মনে করি যে আজকে যে দেশে নির্বাচনটাকে বন্ধ রেখে একটা অনির্বাচিত সরকারকে দিয়ে দীর্ঘদিন ক্ষমতা প্রলম্বিত করার পেছনে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছেন সেনাপ্রধান। তিনি নির্বাচন চান, এবং তিনি হাঁপিয়ে উঠেছেন যে তার বাহিনীকে তিনি রাস্তায় রাখতে চান না, তিনি ব্যারাকে ফিরিয়ে নিতে চান। তো ব্যারাকে ফিরিয়ে নেওয়ার জন্য তার দরকার একটা পলিটিক্যাল ফোর্স, পলিটিক্যাল গভর্নমেন্ট, তারা যেন রাষ্ট্র পরিচালনা করে। তো সেই পলিটিক্যাল ফোর্স এবং পলিটিক্যাল গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনা করার জন্য নির্বাচন দরকার। সেই নির্বাচনটার জন্য ডক্টর ইউনূস নির্বাচন অনিচ্ছুক শুরু থেকেই, কারণ তিনি নির্বাচনের কোনো দিনক্ষণ দিতে অপারগতা ছিলেন। সেনাপ্রধান ওয়াকার যেদিনই বললেন যে 18 মাস আমরা এই সরকারকে সহযোগিতা করব, এরপর প্রেস সেকশন থেকে বলা হলো যে না, সব সংস্কারের পরে 18 মাস, মানে তখনও তারা নিশ্চিত না যে এটাই কিনা। সুতরাং নির্বাচনের যে 18 মাসের যে সময়সীমা, এটা আমরা প্রথমবার শুনলাম ওয়াকারের কাছ থেকে। এরপর সরকার সেইটা অ্যাডপ্ট করতে বাধ্য হয়েছে যে না, আম, তো এই জায়গায় নানান বিষয় আছে। এখন পিনাকি যার কথা বললেন, আমি নামও নিতে চাই না, আমার নাম ঝামেলা হয়। তো তারা তো এই এই যে নির্বাচনের যে সময়সীমা, হুম। নির্বাচনের মাধ্যমে পলিটিক্যাল গভর্নমেন্ট, নিয়মতান্ত্রিক গভর্নমেন্ট, সেইটা আসার পথটা রুদ্ধ করতে চায়। তো রুদ্ধ করার জন্য আহ, অন্য সবকিছু মঞ্চ রেডি, সব মঞ্চ রেডি, একমাত্র বাধা হচ্ছে দেশের আম, এই যে সশস্ত্র বাহিনীর যার নেতৃত্বে চলছে। তো সেই জায়গাটাকে বিতর্কে করতে চায় তাদের, কারণ তাদের টার্গেট একটাই, যদি ওয়াকারকে ডিসপ্লেস করা যায়, তাহলে তারা যেটা চায় বাংলাদেশের এই যে ভ্যাকুয়াম লিডারশিপের সময়, দেখুন,
এটা বলতে খারাপ শোনায়, বাট এটাই বাস্তবতা। আমরা আফগানিস্তানে ইউনুস আশরাফ ঘানিকে চিনতাম। দেশ যখন ক্রাইসিসে, আশরাফ ঘানি সবকিছু ফেলে পালিয়ে চলে গিয়েছে। বাংলাদেশ যদি ক্রাইসিসে হয়, 3 সেকেন্ড সময় নেবে না ডক্টর ইউনুস আমেরিকায় পালায় যেতে। বাংলাদেশে যদি অশুভ শক্তির জন্ম নেয়, 3 সেকেন্ড সময় নেবে না ডক্টর ইউনুস পালিয়ে যেতে। কিন্তু একটি রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার, তাদের পলিটিক্যাল স্ট্রাকচার পালাতে পারে না। ওইটাই ভয়। যখন দেশে পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকে, অনেকগুলো ক্রিঞ্জ এলিমেন্টের জন্ম নেয়, উগ্রপন্থার জন্ম নেয়। কারণ তারা মনে করে দিস ইজ আওয়ার টাইম, হাই চান্স। নিউ ইয়র্ক টাইমস যেটা লিখছে যে বাংলাদেশে যারা উগ্র রাজনীতি করতে চায়, ডানপন্থার রাজনীতি করতে, তারা ভাবছে দিস ইজ দেয়ার হাই টাইম। তো সেই হাই টাইমে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট যেহেতু লিডারশিপে নেই, সুতরাং তারা মনে করছে যে ইউনুসকে দিয়ে তারা এমন একটা জায়গায় নিয়ে যাবে এবং একটা পর্যায়ে হয়তো তাদের দিকেও ক্ষমতাটা আসতে পারে। তো এই যে ক্ষমতার যে টানাটানি ভাগাভাগিতে, সেখানে আলু পোড়া খাওয়ার জন্য কাজ করছে কেউ কেউ। আপনি যার নাম করলেন, হি ইজ ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড। কারণ হচ্ছে সে দিকভ্রান্ত মানুষ, তার নিজস্ব কোনো পলিটিক্স নাই। সে সারা জীবন করছে সিপিবি, সে সিপিবি বলে না আমার ভুল রাজনীতি হয়েছে। সে 2013 সালে ফাঁসি করে চিল্লাইছে, বলেন আমার ভুল রাজনীতি হয়েছে। তো এখন একটা মানুষ, আপনি আসলে এর মধ্যে অনেকগুলো প্রশ্ন জমে যাচ্ছে কথায় কথায়, তার একটু করে করি। যে আপনি বলছেন ভ্রান্ত রাজনীতি করছেন, তার নামও নিতে চাইছেন না, কিন্তু আপনারা মিলেই তো এই গণ অভ্যুত্থানের সময় একটা প্ল্যাটফর্ম করে যোগাযোগ করে, মানে তখন তো এই গণ অভ্যুত্থানের পরিকল্পনা সাজানো ডক্টর আসিফ নজরুল বা বর্তমান প্রেস সচিব, আপনারই একটি কন্টেন্টে আমি এটা শুনছিলাম যে আপনাদেরই মধ্যে যোগাযোগ ছিল। তো সেই যোগাযোগ এরকম অবস্থায় হয়ে গেল। এখন আমি ওনাদের কাছ থেকে শুনি ডক্টর আসিফ নজরুল সম্পর্কে নানান তথ্য, প্রেস সচিব সম্পর্কেও আসে আপনাদের, মানে এই অবস্থা কেন হয় যে একদম গালাগালি, অসভ্য ভাষায় গালাগালিও চলে আসে? কেন হয় এরকম? না গালাগালি না, আমি এগুলো পরিহার করার চেষ্টা করি। আমি অসভ্য ভাষায় গালাগালি দেই না। দেখুন, 5 তারিখের আগ পর্যন্ত আমাদের সবার টার্গেট ছিল কি, সবার টার্গেট ছিল যে শেখ হাসিনার পতন। তো শেখ হাসিনার পতনের জন্য আমরা ডান বাম, উগ্রপন্থা, মধ্যপন্থা, নিম্নপন্থা, সব পন্থা এক জায়গায় বসে আমরা কাজ করেছি এবং আমাদের মধ্যে ভেদাভেদ যেগুলো ছিল সেগুলো দূর করার চেষ্টা করেছি। কিন্তু ওই সময়ও যে আমাদের মধ্যে ভেদাভেদ হয়নি তা তো না। যখন 4-5 তারিখে আমার স্পষ্ট মনে আছে, আমাদের অভ্যন্তরীণ যোগাযোগে মনজুর আল মতিন যখন দাঁড়িয়ে গেল কোর্টে, এবং সেইটা যখন এটাকে কি বলে, একটা ব্যাপক পাবলিক সাপোর্ট তৈরি করলো যে একজন ইয়াং লয়ার দাঁড়িয়ে গিয়েছেন, আমরা কি দেখলাম তার পরের দিনই তার বাবাকে নিয়ে একটা ভিডিও আসলো যে সে হচ্ছে শেখ হাসিনার হয়ে কাজ করছে। ওই যে একটা ইন্ডিভিজুয়াল তদন্ত কমিশন, গণতদন্ত কমিশন গঠিত হয়েছিল, তার প্রধান করা হয়েছিল মনজুর আল মতিনের বাবাকে। তো আমি তখন অভ্যন্তরীণ গ্রুপে প্রশ্ন তুললাম যে আপনি যে এই কাজটা করলেন, এইটা তো আমার আন্দোলনের পিঠে চাবুক মারা হলো। কারণ মনজুর আল মতিন হচ্ছে এখন লিড করছে ল সেকশনসটাকে, যে না আইন শৃঙ্খলা বাহিনী আইনজীবী হিসেবে দাঁড়িয়ে গেছে সে। আপনি তার বাবাকে গণশত্রু হিসেবে উপস্থাপন করলেন, তার মানে তো আপনি স্যাবোটাজ করছেন আমাদের। যাচ্ছে তাই ভাষায় আমাকে গালিগালাজ করা হলো। তা আমি আন্দোলনের স্বার্থে যে না আমরা এটাকে পাবলিক করতে দেইনি, বাট আমি বলছি আমরা যে তখনও এক ছিলাম তা তো না, আমাদের ভিতরে নানান রকম এই দ্বন্দ্ব এগুলো আছে। এখন আরেকটা বিষয়, সেটা হলো যে 5 তারিখের আগ পর্যন্ত কমন আমাদের প্ল্যাটফর্ম ছিল যে শেখ হাসিনাকে বিতরণ করতে হবে। এরপরে আবার যার যাই সে তার জায়গায় চলে গেছে, যে দেখছে যে 5 তারিখ শেখ হাসিনা তো বিতাড়িত হয়ে গেছে, এখন আমার ন্যারেটিভ এস্টাবলিশ করার সময়, তাই না, সেরকম ভাবছে। তো সে যেহেতু ডানপন্থার রাজনীতি এস্টাবলিশ করতে চায়, সে নিজে বাংলাদেশের নরেন্দ্র মোদী হতে চায়, সে ইউক্রেনের জেলেনস্কি হইতে চায়। কারণ জেলেনস্কি কি, সে একজন নিজে ইহুদি, কিন্তু সে একটা খ্রিস্টান দেশের জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। তো বাংলাদেশের মতো 90% মানুষের ইসলাম পন্থার প্রিয় মানুষের দেশে একজন কপট মোনাফেক হিন্দু যদি নেতৃত্ব আসতে পারে, তাহলে তো ওই স্বপ্নগুলো, এবং সেটা সে লেখালেখি করছে যে বাংলার জমিনে একদিন ট্রাম্পের উদয় হবে, ডানপন্থার রাজনীতি হবে। তো এগুলো হচ্ছে যে তার রাজনীতির আদর্শ। সেটা করার জন্য সে যেটা ভাবছে যে এটাই তার পন্থা, যে আমি যদি ওয়াকারকে ডিসপ্লেস করতে পারি তাহলে বাংলাদেশে নির্বাচন হবে না, নির্বাচন না হলে আলু পোড়াটা খাওয়ার মধ্য দিয়ে হয়তো আমার একদিন সুযোগ তৈরি হবে।
তো এখন তার দর্শন আর আমার দর্শন তো এক না, জি তাই না? জি, তো আমাদের তার এই ব্যক্তিগত দর্শন তার সেটা নিয়ে আনা হয়, আমরা নাই যাই। কিন্তু তাহলে কি এরকম ব্যাপারটা যে আপনি একটা ভ্যাকুয়ামের কথা বলছিলেন, পলিটিক্যাল ভ্যাকুয়াম, মানে উগ্রপন্থা কোনোভাবে কি এই সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ বা প্রভাব খাটানোর জায়গায় আছে? এখনো পর্যন্ত আমি সরাসরি বলছি না যে নিয়ন্ত্রণটা খাটাচ্ছে, কিন্তু আম, তারা তৎপর রয়েছে, বিষয়ে তো কোনো সন্দেহ নাই। একজন স্কলার, ল্যাপটপ হুজুর বলে আমরা যাকে চিনি, উনি যদি বলতে পারেন যে না, ইউনূস সরকারকে বিরুদ্ধে কথা বলা হারাম, এবং আল্লাহর নবী যেভাবে প্রেরিত হয় উনি প্রেরিত হয়েছেন, এই হুজুররাই আওয়ামী লীগের আমলে ইউনূসকে সুদি ইউনূস বলে বলতে কার্পণ্যবোধ করে না। এ হাজারো কথা উদাহরণ আছে, আমার কাছে ক্লিপ আছে এগুলা। তো আমি তাদেরকে উগ্রপন্থী বলছি না। তারা আমাদের ইসলামিক আহ, এটাকে বলে বক্তার চরিত্র হিসেবে সামনে আছেন। কিন্তু আপনাকে তো বুঝতে হবে, এই শাহবাগে যে জমায়েত হলো, সেখানে নিষিদ্ধ, আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ ঘোষিত এক্সট্রিমিস্ট অনেক এলিমেন্টকে আমরা দেখেছি। আমরা এই গভর্নমেন্টের ক্ষমতার পরপরই দেখেছি অনেক এক্সট্রিমিস্ট এলিমেন্ট পুশ করার জন্য, এমনকি আইএসআইএস এর ফ্ল্যাগ নিয়েও মিছিল মিটিং হয়েছে। সো এগুলোর এক্সিস্টেন্স আছে, এবং তারা মনে করছে দিস ইজ দেয়ার হাই টাইম টু ইনফ্লুয়েন্স দ্য গভর্নমেন্ট। যদি অন্য তারাও যদি ক্ষমতায় না আসতে পারে, অ্যাটলিস্ট ইউনুসের মতো একটা দুর্বল সরকারকে কেমনে রেখে আলু পোড়াটা খাওয়া যায়। সেইটা এমন না যে বিএনপি আসলে একেবারে রাতারাতি তারা বন্ধ হয়ে যাবে, ঘুমিয়ে পড়বে, কিন্তু তাদের জন্য তখন টাফ হয়ে যাবে এই কাজগুলো পরিচালনা করা। কারণ আপনাকে বুঝতে হবে রাষ্ট্র কিভাবে হুম। পরিচালিত হয়। সরকার পরিচালনা করে রাজনৈতিক দল, নির্বাহী কার্যক্রম পরিচালনা করে রাজনৈতিক দল, আর মাঠে সেই নির্বাহী আদেশ নিষেধ পালন করার জন্য পলিটিক্যাল যে স্ট্রাকচার, তারা ভিজিল্যান্ট হিসেবে প্রহরীর কাজ করে। তো আজকেও দেখেন মিছিল হচ্ছে রাস্তায়, আওয়ামী লীগের সরকার বলছে এটা নিষিদ্ধ করা যাবে না, কিন্তু এই মিছিল ঠেকানোর জন্য তো সরকারের কোনো বাহিনী নেই, তারা কাজ করছে না। নতুন রাজনৈতিক দল এনসিপির কেউ এগিয়ে আসছে না, কারা এগিয়ে আসছে? ওই ছাত্রদল যুব দলের লোকজনই বাধাটা, প্রতিরোধটা তৈরি করছে। তো যখন এরা ক্ষমতায় নেই, তাই এই অবস্থা। বিএনপি ক্ষমতায় নেই, তবু এই দায়িত্বটা তারা পালন করছে। আর যখন তারা ক্ষমতায় থাকবে, তখন এটা তাদের ইমানি দায়িত্ব হয়ে যাবে, যেন রাষ্ট্রের যে নির্বাহী যে রুলস, নির্বাহী যে নির্দেশনা, একটা হচ্ছে যে প্রশাসন পালন করবে, কিন্তু ভিজিলেন্ট তারা যেন প্রহরী হিসেবে এই কর্মী সমর্থকরা মাঠে দাঁড়িয়ে যেতে পারে। সুতরাং তখন আর এই ক্রিঞ্জ এলিমেন্ট যারা উগ্রপন্থা, তাদের উপস্থিতি থাকলেও রাষ্ট্র দখলে নেওয়ার কিংবা অন্যান্য করার মতো এইসব কর্মকাণ্ড তারা করতে পারবে না। ওইটাই আমার একমাত্র সেজন্য আপনি ভরসা। রাজনৈতিক সরকার আসার পক্ষে কথা বলছেন। আমি একটু এই বিষয়ে আরেকটু আসবো যে বিএনপি এখন কি করবে বা রাজনৈতিক সরকার আসবে কি করে, সেটা একটু কথা বলবো। কিন্তু একটা প্রসঙ্গে, যেহেতু মানে পিনাকি ভট্টাচার্যের পোস্ট নিয়ে কথা বলছিলাম, তার ব্যক্তিগত দর্শনের দিকে না গিয়েও আমি এটা একটু জানতে চাই। তিনি বলছেন যে সামনে মানে এই সময়ে আহ, কয়েকদিনে আগামী কয়েকদিনে সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ। মানে মাঝখানে কয়েকদিনে অভ্যুত্থান শুনেছি, এরকম কোনো ঝুঁকি দেখেন? আমাকে আর দ্বিতীয় প্রশ্ন করেন না এই বিষয়ে। আমি বলছি আচ্ছা, গুজবের স্পষ্ট। ফ্যাক্টরি, গুজব। তার তার সে হচ্ছে আলু পোড়া খাওয়ার চেষ্টা করছে। জি। এই আলু পোড়ার মানে এগুলো ফালতু, এগুলার মানে এগুলার কোনো শোনেন, আমাকে একটা সুস্থ দর্শক দেখান তো দেখি যে সুস্থ রাজনৈতিক চিন্তা করে, যে তার রাজনৈতিক তার এইসব তথ্য দিয়ে নিজেকে মনে করছে যে না, তার তথ্যকে ওন করছে। আমি তো একজন সুস্থ মানুষকেও দেখি না তার তথ্য কিন্তু ওন তার করছে। বক্তব্যের পরে ৩২ নাম্বার ভাঙা হচ্ছে, তার বক্তব্যে সরকারের মধ্যে অনেক নড়চড় হচ্ছে। নো 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 নো, আপনাকে বুঝতে হবে, হি ইজ আ he's a very dishonest credit ফুটেজ খোর। ৩২ নম্বর তারটাকে ভাঙা হয়নি। যখন সবাই এগিয়ে গেছে তখন সেটা ওন করেছে, বলছে ইয়েস ভাঙো, আমি আছি। আহ, এটা এটা একটা ভুল ধারণা আপনাদের। সেটা যদি হতো তাহলে সিপিবির অফিস ভাঙার জন্য দুইজন লোক কেন যায় নাই? সেটা যদি হতো তাহলে ডেইলি স্টারের সামনে তার যে ডাক, সেখানে কেন ১০ জন মানুষ যায় না? না, সেটা যদি কেন হতো ডেইলি তাহলে স্টার সামনে যে জিয়াফত হলো, যে গরু জবাই পয়লা হলো, কত বৈশাখ, কিছু হলো তো। মানে না এরকম একটা সেটা যদি পত্রিকা অফিসের সামনে এরকম no, 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 ঘটনা তো no, ঘটানো আপনাকে গেল। বলেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। সেটা যদি হতো তাহলে পহেলা বৈশাখ এবার যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জাঁকজমকপূর্ণ হলো, সেটা কেমনে হলো? সেটা যদি হইতো, তার এই যে জাতীয় সঙ্গীত গাইলো ২ দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গতকালকে, এগুলো তো বিপক্ষে সে, তাই না? তো সে যদি এতই পাওয়ারফুল হইতো তাহলে তো এগুলো বাংলাদেশে বন্ধ হয়ে যেত সব।
নো, এগুলো হি ইজ নট পাওয়ারফুল। মব যখন তৈরি হয়, সেই মবের ওনারশিপটা সে নিজে নিয়ে নিজেকে জাহির করার চেষ্টা করে যে না, লুক আমার হোয়াট ইজ মাই পাওয়ার। হি ডাজ হ্যাভ জিরো পাওয়ার। আমি বলবো কিছু উগ্রপন্থী মানুষ কয়েকটা গরু জবাই দিতে পারে তার কথায়, কিন্তু এর বাইরে আমার মনে হয় না যে এই নতুন বাংলাদেশে তার কোনো খুব বেশি ইনফ্লুয়েন্স কাজ করছে কোথাও না, কোথাও না। জি, আপনি আপনি সেটা মনে করছেন। এখন আবার এসে যে আপনি রাজনৈতিক সরকার নির্বাচন প্রসঙ্গে বলছেন, হ্যাঁ নির্বাচন পেছানোর জন্য ওরকম অনেক রকম বক্তব্য চলছে। আহ, প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টরা যেমন বলছেন, দেশের মধ্যে হুজুররা তেমন বলছেন, এরকম অনেকগুলোই শোনা যাচ্ছে। এই অবস্থায় আসলে বিএনপি কি করবে সেটি, বা বিএনপি কি করছে সেটির বিশ্লেষণ আপনার আপনার কাছ থেকে একটু জানতে চাই। তারা বলেছিল রোডম্যাপ না পেলে প্রয়োজনে আন্দোলন, রাজপথে আন্দোলনের কথাও বলেছিল। রোডম্যাপ চেয়ে একদম সময় নিয়ে ডক্টর ইউনূসের সাথে কথা বলে রোডম্যাপ চেয়ে অসন্তোষ প্রকাশ করলেন, তারপর বললেন আন্দোলনের মানে আন্দোলনের প্রয়োজন নেই এই সরকারের বিরুদ্ধে। এবং বিএনপিকে একাই মনে হচ্ছে যেন দ্রুত নির্বাচন চাইবার একটা অবস্থায় কথা বলছে শক্তভাবে। বিএনপি আসলে কি করছে বা কি করবে এই যে অবস্থা চলছে তাতে? এটা আমি মনে হয় বিএনপি যারা লিডারশিপ তারা উত্তর দিতে পারবে, কিন্তু ঈদের আগে যখন এই নির্বাচন নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে এবং মনে হচ্ছিল যে তারা ঈদের পরে আন্দোলন করবে, সরকারকে স্পষ্ট চাপ দিবে, তখনই আমি ঈদের আগেই একটা লেখা লিখেছিলাম। আমি বলছিলাম যে আমার মনে হয় না আম, সরকারকে নির্বাচন নিয়ে খুব বেশি চাপাচাপি করা ঠিক হবে বিএনপি। বরঞ্চ বিএনপি একলা না হয়ে তার যে পলিটিক্যাল অ্যালাইগুলো ছিল, রাজনৈতিক দল, সঙ্গী, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, এগুলোকে অ্যাক্টিভেট করা এবং সম্মিলিতভাবে দাবিটা জানানো। তো সেই জায়গাগুলোতে তারা কাজ করছে। এবং আহ, আমি যতদূর জানি যে বর্তমান গভর্নমেন্টের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির প্রতি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তারা কিছুটা হলেও আস্থা ভাজন আছে যে না, একটা রোডম্যাপ ঘোষিত হবে এবং সে অনুযায়ী কাজ করবে। তা এখন নির্বাচন যদি হয়, আমরা দেখছেন এবং সেই লক্ষ্যে কাজও হয়েছে, জামাত ইসলামীর আমির তিনি লন্ডন থেকে ফিরে এসে বলেছেন যে শীত বর্ষার আগে কি দুঃখিত, রোজার আগেই নির্বাচন। তো রোজার আগেই যে নির্বাচন, সেইটা এখন মোটামুটি একটা জায়গায় আছে। এখন আর নির্বাচন নিয়ে খুব বেশি, আমার ধারণা এই মুহূর্তে নির্বাচনটাকে আরো 2-10 মাস পিছিয়ে দেওয়ার জন্য খুব বেশি এলিমেন্ট কাজ করছে না, এই ক্রিঞ্জ কিছু এলিমেন্ট ছাড়া, যাদের কথা আপনি আলোচনা কিন্তু করলেন। রোজার আগে বলার পরে তিনি আবার পরের দিনই দুটি শর্ত জুড়ে দিয়েছেন, যে মৌলিক সংস্কার এবং আওয়ামী লীগের বিচার, এই তার আগে নির্বাচন নয়। এটা একদম এনসিপির মতোই তিনি বলেছেন। তারপরে আবার তিনি বলেছেন এপ্রিলের মধ্যে, এপ্রিলের বেশি গড়ানো ঠিক হবে না, কোনোভাবেই উচিত হবে না নির্বাচন। মানে অনেকগুলো কথাই যে আমাদের আমির বলেছেন। হ্যাঁ, না, এই জায়গায় আমরা ইনকনসিস্টেন্ট দেখতে পাচ্ছি এবং ওই জায়গাগুলো তো ওই যে পলিটিক্যাল বোঝাপড়ার একটা জায়গা তৈরি করা এবং দেন দরবারের একটা জায়গা তৈরি করা। আপনাকে বুঝতে হবে যে জামায়াত ইসলাম যে নির্বাচনের দাবি করবো, তাতে তো নিবন্ধনই এখনো চূড়ান্ত হয়নি, নিবন্ধন ফিরে আসেনি। তো এখন নির্বাচনের ডেট দিয়ে দিল, জামাত ইসলামের নিবন্ধনের সিদ্ধান্ত ছাড়া ওই নির্বাচন নিয়ে জামাত ইসলাম কি করবে? এনসিপি একটি রাজনৈতিক দল করছে, তারা রাজনীতি করার চেষ্টা করছে, তারা তো নিবন্ধনের জন্য কোয়ালিফাই এখনো হয়নি। তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে আমাদের আরো 2 মাস সময় দাও নিবন্ধন আবেদন করার সময়সীমা 2 মাস বাড়ানোর জন্য। তো জামাত এবং এনসিপি দুটি দল মাঠে সক্রিয়। এই দুটি দলের নির্বাচন করার কোন রকম প্রাথমিক যোগ্যতা নেই। তো তারা কেন নির্বাচনের জন্য এত আহ করবে যে না আমাদের এখনই নির্বাচন দাও, এখনই নির্বাচন দাও? কিন্তু যাদের আছে তারা এই কাজটা করছে যে না। এবং তারা তো শুধু ক্ষমতায় যাওয়ার জন্য না, আমার দৃঢ় বিশ্বাস যে তারা এই ভয়টা পাচ্ছে যে এই ভ্যাকুয়াম সময়ে রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা যেভাবে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য নানামুখী প্রচলিত প্রবণতা আছে, এটি আলটিমেটলি যদি হয়, কোথাও ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে এই রাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য খাদে পড়ে যাবে, যেটা যাওয়া ঠিক হবে না। সেটার কারণেই তারা নির্বাচন চায়। এবং আরেকটা বিষয় আছে, আপনাকে বুঝতে হবে যে উন্নয়ন, সংস্কার এবং এই যে বিদেশি বিনিয়োগ, এগুলো ফাঁকা বুলি। বাস্তবতা হলো যে বিদেশি বিনিয়োগ 26% নাই হয়ে গিয়েছে। আহ, দেশি বিনিয়োগের জন্য আমদানি এলসি 28% ডিক্রিজ করছে। তো এটার কারণ হিসেবে তো বিএনপি বারবার বলছে যে একটা স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে নোবডি উইল ইনভেস্ট ফর এ পানের দোকানেও কেউ বিনিয়োগ করবে না। এটা সেন্টার ফর পলিসি ডায়ালগ, যে সেন্টার ফর পলিসি ডায়ালগ
সিপিডি তাদের যে দুর্নীতির শ্বেতপত্র নিয়ে আমরা নানান কথাবার্তা বলছি যে না শেখ হাসিনার আমলে এত হাজার কোটি টাকা পাচার হয়েছে, তারা তার প্রধান মোয়াজ্জেম হোসেন ডক্টর মোয়াজ্জেম হোসেন কালকে কি বলেছে যে দেশে নির্বাচন না হলে কোনো বিনিয়োগ আসবে না। এটা খুবই খারাপ বাংলাদেশের পরিস্থিতি। দেখুন, বিনিয়োগ না অনেকের মনে থাকতে পারে যে না, মনে হতে পারে বিনিয়োগ না হলে আর এমন কি দেশটা এগিয়ে যাক। না, বিনিয়োগ না থাকা একটা দেশ হচ্ছে ক্যান্সারের মতো। আপনি ক্যান্সার, আজকে ব্যাংক বন্ধ একদিন বন্ধ থাকলে দেশ পিছিয়ে যায় 7 দিন। বিনিয়োগবিহীন একটি রাষ্ট্র যদি চলে এভাবে, ব্যবসাবিহীন যদি একটি রাষ্ট্র এভাবে চলে 1 বছর, দেশ পিছিয়ে যাবে 20 বছর। আপনি 20 বছর যদি দেশ পিছিয়ে যায়, আমার যে 20 কোটি মানুষের চাকরি প্রার্থনা করার যে ক্রেভিংস, আমার চাওয়া পাওয়া, সেই সুযোগ আমি করে দিতে পারবো না। একটা যুবক যদি পরিবারে চাকরি না পায়, সেই যুবকের 10 জন পরিবার না খেয়ে মরবে। এটা নিয়ে অস্থিরতা তৈরি হবে দেশে। সো আমি এটাকে বলছি একটা ক্যান্সার একটা দেশে বিনিয়োগ না থাকা মানে। তো একটা দেশে পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকার কারণে যদি 1 বছর বিনিয়োগবিহীন থাকে, আমার রাষ্ট্র 20 বছর পিছিয়ে যাবে। এসব নানা কারণেই আমরা চাচ্ছি পলিটিক্যাল গভর্নমেন্টের কন্টিনিউশনটা হোক, কিন্তু এর সাথে মৌলিক সংস্কার যেটা আমি বলি সেটা তো হতেই হবে। এই বিষয়ে আমি সংস্কার বিরোধী মানুষ নই, কিন্তু আমার ধারণা সংস্কারের নামে এইসব বেশি উল্টাপাল্টা করা ঠিক না। বাংলাদেশের আপনি মানুষ বলছেন সব বেশি উল্টাপাল্টা করা ঠিক না সংস্কারের নামে, কিন্তু সেই প্রচেষ্টা তো একটা আছে। আপনি আপনার বক্তব্যে সেটা বলছিলেন যে বিএনপি তাহলে এই প্রচেষ্টাকে প্রতিহত করতে বিএনপি কি কিছু করবে বলে মনে হয়, নাকি আসলে আন্দোলনের প্রয়োজন নাই বা দেখি সহ্য করি এরকম একটা অবস্থায়? আমার মনে হয় না যে এখনই তারা খুব এটাতে কি বলে মারামারির অবস্থায় যাবে। তাদের একটা অ্যাপ্রোচ পলিটিক্যালি আমি এটা আমার পছন্দ নাও হইতে পারে অনেক মানুষের, কিন্তু তারা যেটা দেখায় সেটা হলো লেট পিপল ডিসাইড। এইটার নীতিতে তারা চলে। হ্যাঁ, যে আমরা যদি কিন্তু সবসময় পিপলকে তো আমরা লিড দেয় রাজনৈতিক দলগুলো। মানে আমি আপনি তো বসে বসে এমনি এমনি ডিসাইড করি না। তারা সেই লিডটা তো তারাই দিচ্ছে। তখন ধরুন নির্বাচনের কথা তো আর কেউ বলছে না, তারাই বলছে। লিডটা দিচ্ছে তারা। এখন কি হবে যদি কালকেই তারা যেটা করে জোর করে দাবি আদায় করার জন্য যেটা করলো, যমুনাকে আপনাকে যদি সেখানে অবস্থান কর্মসূচি দেয়, শাহবাগে অবস্থান কর্মসূচি দেয়, এগুলো করলে আরেকটা হাউকাও তৈরি হবে। কিন্তু এটা করার যে সামর্থ্য নাই দলদের তা না, তা তো আছে অবশ্যই, তাই না? তারা চাইলে ঢাকা শহর অচল করে দিতে পারে 2 দিনের মধ্যে, এবং অচল রাখতে পারে। তাতে কি হবে? একটা মুখোমুখি সংঘাত তৈরি হবে। কার সাথে সংঘাত তৈরি হবে? এই যে এই যারা নির্বাচন চায় না, ক্রিঞ্জ এলিমেন্ট, তো এই সংঘাতে কার লাভ হবে আলটিমেটলি, তাই না? তো সেখানে ওই যে বললাম ভ্যাকুয়াম সময়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যায় কিনা, তো ওইরকম একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হলে দেখা গেল যে উত্তেজনায় একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি হয়ে গেল, সেটা তারা চায় না। বিএনপির আমিও বিষয়ে চাই। আরেকটু জানবো আপনার কাছে, কিন্তু এই যে আপনি বলছেন যমুনার সামনে হাউকাওয়ে যে বিষয়গুলো হলো, অনেকে এটাকে একটা পাতানো আন্দোলন হিসেবেও বা পাতানো খেলা হিসেবেও অনেকে বলছেন আহ, এই বিষয়টিকে। সেখানে এই পুরো প্রক্রিয়াটাকেও যদি একটু ছোট্ট করে, আপনি শুরুতে এটা নিয়ে কথা বলছেন, তবুও ছোট্ট করে যদি একটু জানতে চাই। আমি জিজ্ঞাসা করছিলাম যারা আন্দোলন করছেন তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা 9 মাস পরে এসে হঠাৎ এই আন্দোলন কেন? তখন আসলে উত্তর যেটি পেলাম যে আব্দুল হামিদ এই মুহূর্তে দেশ ছেড়ে চলে গেলেন, সেটিরই একটা উত্তেজনা থেকে এরকম আন্দোলনে যাওয়া, যেখানে আব্দুল হামিদ রাষ্ট্রীয় প্রোটোকলে রাষ্ট্রীয় সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশ ছেড়ে চলে গেলেন দেশের প্রধান বিমানবন্দর দিয়ে। মানে তার প্রতিক্রিয়ায় এরকম একটা বিষয় হয়ে গেল। আপনি পুরো প্রক্রিয়াটাকে কিভাবে দেখছেন আসলে? দেখুন, এটা তো অবশ্যই এটাকে পাতানো। যদি কেউ বলতে চায়, অভিযোগ করতে চায়, সেটা পাতানো যে না, এটা প্রমাণ করার তো আমার হাতে কিছু নেই, কিন্তু কোইন্সিডেন্স গুলো সেরকম কিছুটা নির্দেশ করে। এই সরকার যারা চালায় সেই ছাত্র, যেমন যমুনা আব্দুল হামিদ পাওয়ানোর পরপরই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ লিখলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কাজ আমরা প্রায় গুটিয়ে এনেছি এবং এটা শীঘ্রই প্রজ্ঞাপন জারি হবে। তো এই কথা কি তার বন্ধু হাসনাত আব্দুল্লাহ সার্জিস জানতেন না? তা তো না, অবশ্যই জানতেন, আগে থেকেই জানতেন। তো তারা এরকম একটা উপলক্ষ চাচ্ছিল যে কখন এটি নিয়ে একটা সামগ্রিক একটা পরিস্থিতি তৈরি করা যায়। এবং আমরা দেখছিলাম যে এনসিপির রাজনীতিও নিম্নমুখী ছিল। সেই জায়গায় তাদের একটা সফলতার পালক দরকার ছিল। তার 2 দিন আগে যখন বাংলাদেশে বেগম জিয়া ফিরলেন, সারা বাংলাদেশ, ঢাকা শহর অলমোস্ট স্থবির হয়ে গেছে তাকে অভ্যর্থনা জানাতে। তারা সেসব দেখেও কিছু ইনসিকিউরিটি ফিল করেছে যে না, তাদের রাজনীতির টা কোথায়। তো সেই জায়গায় তাদের কিছু পালক দরকার তাদের পথ চলার জন্য। সেই পালকগুলো মনে হয় যে দেওয়ার জন্য এই অবস্থানটা এমন হতে পারে যে তারা এটাকে যোগসাজশে করেছে। কারণ না হলে সরকার যদি স্ট্রিক্ট থাকতো তাহলে যমুনার সামনে আশপাশে ঘেঁষতে দিতে না কাউকে, কারণ সেখানে 144 ধারা জারি, তাই না?
তো 2 দিন থাকার পর সেখান থেকে তারা শাহবাগে আসছে এবং সেখানে যারা যোগ দিয়েছে আহ, সেইটা তো আমরা দেখেছি যে এটা একেবারে বিএনপি তো নাই এখানে, এটা তো একেবারেই নাই, লতা পাতাও যায় নাই বিএনপি। বিএনপি বাদে তাহলে আর কারা গেছে? আম, গেছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন রাজনৈতিক সমর্থক দলটির কিছু ছেলে মেয়ে হুম। গিয়েছে, ইসলামী রাজনীতি যারা করে গিয়েছে, আর বেশিরভাগ ক্ষেত্রে গিয়েছে জামাত শিবির, কারণ এটা তাদের জন্য দেখুন, তারা ক্ষমতা আসতে পারবে না কোনোদিন, কিন্তু তাদের ক্ষমতা কি, তাদের জয় কি? তাদের জয় হলো যে যেই শাহবাগে তাদের নেতাদের ফাঁসি হয়েছে, যে শাহবাগে তাদের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, সেই শাহবাগেই যারা রাজনীতি নিষিদ্ধ করছে তাদের রাজনীতি নিষিদ্ধ করা, সেই শাহবাগেই যারা তাদের নেতাদের ফাঁসি দিয়েছে তাদের বিরুদ্ধে আহ, রাষ্ট্রীয় নির্বাহী আদেশ পাওয়া, এটাই তাদের জয়, এটাই তাদের নির্বাচনের জয়। সো এই জয়টা নেওয়ার জন্য তারা তাদের সর্বশক্তি নিয়োগ করেছে কিভাবে এই দাবিটা আদায় করে নেওয়া যায়। তো এখন আপনি যদি বলেন যে না এটা পাতানো, আমি বলবো না যে না এটা একেবারে হোম গ্রোন, এটা একটা হঠাৎ জাগরণ হয়েছে, না হঠাৎ জাগরণ হয়েছে 5 আগস্ট জুলাই আগস্টে, বাট এটা যেটা হয়েছে এটা কেউ যদি বলে, আমি তো দ্বিমত করার কোনো কিছু দেখি না। জায়গা খুঁজে আবার পাচ্ছেন না, জি। আমার কাছে সেই মানে প্রমাণ মানে সেটি জামাত বা শিবিরের তাদেরই একটা জয়ের জায়গা আপনি দেখছেন, সেখানে এরকম বক্তব্য, সেটি নিয়ে খুব আলোচনা হয়েছে, ভাইরালও হয়েছে সেই বিষয়গুলো, যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, সাইদির বাংলায় নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এরকম এরকম বক্তব্য এসেছে। তার সাথে একটু যুক্ত করে বলি, গোলাম আজম পুত্র আমান আজমি, ব্রিগেডিয়ার আমান আজমি, তাকে গোলাম আজমকে বলছেন সর্বশ্রেষ্ঠ বাংলাদেশী, এরকম বক্তব্য আসছে। আসলে কিছুটা কি রিসেট হচ্ছে এই ইতিহাস? আহ, আমি বলেছি যে এই ইউনূস সরকারের আমলে এই রাজাকারদের বাড়বাড়ন্ত, এইটা ইটস নট এ গুড সাইন। হুম। আমি গতকালকে আলোচনায় বলেছি আমার ইউটিউবে, এখানে আমি কোনো রাগঢাক করি নাই। আহ, গোলাম আজমের বাংলা, হোয়াট মেক্স ইটস ননসেন্স। গোলাম আজমের বাংলা, গোলাম আজম এই দেশ চায় নাই। So, গোলাম আজমের বাংলা যেটা এস্টাবলিশ করতে চায় এটা তাদের ভুল রাজনীতি। দেখুন, আমি বারবার বলছি আমি জামাত শিবিরের বিরোধিতা করি, জামাতের রাজনীতির বিরোধিতা করি, কিন্তু আমি শেখ হাসিনা স্টাইলে চাই না যে তারা এই দেশ থেকে নির্মূল হয়ে যাক, বরঞ্চ তাদেরকে আস্থায় নিয়ে তাদেরকে কিভাবে, তারা কিভাবে আস্থায় থেকে এই বাংলাদেশের রাজনীতি করতে পারে আমাকে ওই সুযোগ করে দিতে হবে। কিন্তু সেটা করতে যে আমি শুধু চাইলেই তো হবে না, তাই না? আওয়ামী লীগকে যেমন তার অনুশোচনা করতে হবে, ক্ষমা চাইতে হবে তার কৃতকর্মের জন্য, জামাতকেও বুঝতে হবে যে তার যে কর্মী সমর্থক, সে যে শিবির উৎপাদন করছে, এই শিবিরকে তারা তো অনেক বইপত্র পড়ায়, অনেক কোর্স করায় শিবির করার জন্য, জামাত করার জন্য। এই কোর্সটাও জামাত ইসলামকে করাতে হবে যে নো, উই হ্যাভ টু বি অ্যাপোলজেটিক ফর আওয়ার পাস্ট। তোমরা যারা রাজনীতি করতে শিখছো, শিবির তোমরা যারা রাজনীতি করছো, তোমাদের মনে লুক, আমি অ্যাজ এ ড্যাড, আমি বাবা হিসেবে যদি আমি আমার সন্তানকে শিক্ষা দেই যে না এইটা করো না, চুরি করো না, মানুষকে খুন করো না, কাউকে তুমি আঘাত করলে তাকে সরি বলবা, আগে থেকে আক্রমণ করবা না, তাহলে সে ওভাবেই বড় হবে। কিন্তু আমার ভিতরেই যদি থাকে একটা যুদ্ধংদেহী দুর্বৃত্তপানা বাবা হিসেবে, আমার সন্তানেরা তো দুর্বৃত্ত হবেই। জামাত ইসলামীর যারা লিডারশিপ, তারা যদি বাংলাদেশের সাধারণ মানুষের এই সেন্টিমেন্ট না নিতে পারে যে না এই বাংলাদেশে গোলাম আজমের রাজনীতি হবে না, এই বাংলাদেশে যুদ্ধ অপরাধের দায় স্বীকার করতে হবে, এই বাংলাদেশে রাজাকারদের বাংলাদেশ হবে না, এটা যদি হয়, এইটা প্রতিষ্ঠিত করতে গেলে কেবল আওয়ামী লীগই রাজনীতি ভ্যালিডিটি পাবে বাংলাদেশে। আমরা কেউ চাই না আওয়ামী লীগের রাজনীতি ভ্যালিডিটি পাবে। আজকে যদি মুক্তিযুদ্ধের অবমাননা হয়, মুক্তিযুদ্ধ তার নিজের প্রয়োজনেই তার পিতাকে খুঁজে বের করবে। তো মুক্তিযুদ্ধের পিতা হিসেবে যদি আমি যদি মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট না করতে পারি, তাহলে মুক্তিযুদ্ধ মনে করবে আমি তো এতিম এই দেশে, তো এতিমের তখন একজন রক্ষক দাঁড়িয়ে যাবে। আওয়ামী লীগ তার যে গণহত্যার অপরাধ ঢাকা দেওয়ার সুযোগ পাবে। বাংলাদেশের কালচারাল যে অঙ্গনে সাংস্কৃতিক টিম, বিজোট, সাংস্কৃতিক জোট সবাই দাঁড়ায় যাবে, যেন আমার মুক্তিযুদ্ধ অবমাননা হচ্ছে, আমার মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করার জন্য আমার আওয়ামী লীগের দরকার। মানে তো সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তির বয়ানটা তো আবার ফিরেই আসবে তাহলে মনে হয়। সেটা তো থাকবেই। মুক্তিযুদ্ধ বাংলাদেশের একটা আজন্ম বাস্তবতা। এই বাস্তবতা তো, এটা তো 24-এর গণঅভ্যুত্থানের পরপরও একটা শক্তি চাইছে এটাকে হুম। মুক্তিযুদ্ধের বিপরীতে একটা জয় হিসেবে এস্টাবলিশ করা। আমরা শুরু থেকেই ফাইট করে বলছি নো, মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ চাই। আপনি যে 24 বক্তব্যটা, সেই একই রকম বক্তব্য মাহফুজ আলম, উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখছেন জামাত এবং সেই প্রসঙ্গে বলছেন যুদ্ধাপরাধীদের সাথে সহযোগীদেরকে সেই আপনারই বক্তব্য, অ্যাপোলজিটিক, তাকে ক্ষমা চাইবার কথা, ভুল স্বীকার করবার কথা, এরকমই একটা স্ট্যাটাস আমি হুবহু
বহু বলছি না, বলছেন তার প্রতিক্রিয়া হিসাবে একদম শিবিরের রোশানলে তিনি পড়েছেন, শিবিরের খরচের খাতায় উঠে গেছেন, এরকম কথাও আসছে। মাহফুজ আলম গরুর নাম দিয়ে সেটাকে জবাই করা হচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু মানে এই দ্বান্দ্বিক অবস্থানটাও এখন, মানে এটাকেও আপনি এখন কিভাবে বিশ্লেষণ করেন? একদম আমি একসাথেই তো আমি কাজ আমি করে আন্দোলনটা করা, সেখান থেকে এখন আমি দ্বান্দ্বিক ওইটাই অবস্থান। আমি ওইটাই বলছি যে এই যে মাহফুজকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, ইন্ধন দিচ্ছে কে? এই যে জামাত শিবিরের লোকজন, এটা তো ঠিক না। এবং আপনাকে ওই যে আমি বলেছি, জামাত শিবির যদি বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে যেতে চায়, তাদেরকে তার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে যে নো, তুমি এটা করতে পারবা না, কারণ এই দেশের মুক্তিযুদ্ধ প্রশ্নে তুমি প্রশ্ন তুলতে পারবা না, জাতীয় সত্তা প্রশ্নে প্রশ্ন তুলতে পারবা না। আজকে জামাত ইসলাম এটা করলে শিবির হয়তো 20 বছর পরে এটা পালন করতে শুরু করবে। জামাত ইসলামের ভুল রাজনীতি কি? তারা এত বছর বাংলাদেশের রাজনীতি করছে, কিন্তু তার সন্তানদেরকে এই শিক্ষা তারা দেয়নি, বরঞ্চ তার সন্তানদেরকে বাংলাদেশ প্রশ্নে তারা পাকিস্তান পন্থাকে তাদের রাইট রাজনীতি হিসেবে স্টাবলিশ করার চেষ্টা করেছে। এটি একটা ভুল রাজনীতি। সেই ভুল রাজনীতির পক্ষে সেটা মাহফুজ দেখিয়ে দিয়েছে। মাহফুজকে বলা হয় শিবির কর্মী, হতে পারে সে শিবির কর্মী, কিন্তু সে যদি শিবির থেকেও যদি নিজেকে শুধরে নিয়ে মনে করতে পারে যে না, ওইটা রাইট পন্থা না। শিবিরের অনেক নেতা আছে, তারা মনে করে জামাত ইসলামী রাইট রাজনীতি করছে না, তারা জামাতের সাথে আর যায় না। এবি পার্টির মঞ্জুর কথা বলেন, ফুয়াদের কথা বলেন, এরা তো শিবির কর্মী, কিন্তু তারা মনে করছে জামাত ইসলাম রাইট রাজনীতি করছে না। ব্যারিস্টার রাজ্জাক আওয়ামী লীগে জামাত ইসলামের লোক, তিনি বলে গেছেন যে জামাত রাইট রাজনীতি করছে না। তো মাহফুজ যদি কথিত অভিযোগ অনুযায়ী শিবির হয়েও থাকে, এবং এখন যদি সে মনে করে যে জামাত রাইট রাজনীতি করছে না, সে তো যৌক্তিক পরামর্শটাই দিছে যে এই দেশে পাকিস্তান পন্থার রাজনীতি চলবে না। তো সেইটার জন্য মাহফুজকে কিন্তু তাদের হত্যাযজ্ঞ সাথে করে। আন্দোলন করে, তাদের সমর্থনে, তাদের শক্তিতে যখন আন্দোলনের একটা বড় অংশ ছিল, তারপরে এসে এখন যদি তাদেরকে, তাদের সাথে তিনি একবার রাজাকার শব্দটা উচ্চারণ করছেন, সেরকম ভাবে যদি বলা হয়, তারা তো ব্যথিত হতেই পারে, তারাও তো প্রতিবাদ করতেই পারে নাকি? সেটা করতে পারে, আমি বলছি একসাথে আন্দোলন করলেই সবকিছুর বৈধতা তৈরি হয় না। আমরা শেখ হাসিনা পতনের আগে আমরা যারা একসাথে ছিলাম, আমাদের ভিতরে বিভাজন তৈরি হয়েছে। একসাথে আন্দোলন করেছি বলে যে আমি আপনার সাথে সহমরণে যাব তা তো না, হুম, তাই না? আপনার হুম, ভুল, আপনার ভুল। হুম। শেখ হাসিনা পতনের আগে সবাই মিলেই একসাথে আন্দোলন করছে। সেইটা ওই শিবির যেমন ছিল, মাহফুজরা যেমন ছিল, তার সাথে একটা মহিরুহ হিসেবে বিএনপি ছাত্রদলও ছিল। তো বিএনপি ছাত্রদলকে জামাত ইসলামের এই ন্যারেটিভ গ্রহণ করবে কিনা, করে কিনা? করে না। তো বিএনপি তো স্পষ্টই বলছে, তোমরা যখন স্লোগান দাও গোলাম আজমের বাংলা, এটা আমাদের গায়ে লাগে, আতে লাগে, স্পষ্ট করে বলছে। এখানে তো কোনো রাগঢাক করে নাই। তার মানে কি এই এই জায়গাগুলোতে 5 আগস্টের আগে যারা মাহফুজরা এবং শিবির ওরা একসাথে থাকলেও এখন যে থাকতে হবে একসাথে, এটা তো সঠিক রাজনীতি না, এবং সেটাই হচ্ছে। এটার জন্য আমার মনে হয় যে, ধরুন আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আপনার মাধ্যমে, জামাতে ইসলামী, আমি বলছিলাম যেটা, আমি শেখ হাসিনা রাজনীতি চাই না, শেখ হাসিনা জামাতকে নির্মূল করতে চাইতেন। আমি মনে করি যে না, জামাত ইসলামের 3-5% কিংবা 10% যাই ভোট থাকুক, তাদেরকে এই রাষ্ট্রের মূলধারণে থাকতে হবে, এবং রাষ্ট্র গঠনে তাদের অবদান আছে। কিন্তু জামাতকে দল হিসেবে লিডটা নিতে হবে যে না, এই এই মূলধারায় তোমাকে থাকতে গেলে তুমি বিচ্ছিন্নতাবাদীর ডাক দিতে পারবে না, পাকিস্তান পন্থার ডাক দিতে পারবে না, তোমাকে এই দেশের রীতিনীতি, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা মেনে রাজনীতিটা করা শিখতে হবে, তাহলেই কেবল আমরা এগিয়ে যেতে পারবো। আর যদি না হয়, তারা যদি যে পন্থায় আছে এখন, এটা বিভেদ, দ্বন্দ্বটা স্পষ্ট হয়ে যাবে, এবং সেখানে আমরা কেউ ছাড় দিব এটা যদি মনে করা হয় তাহলে ভুল। কারণ জামাতকে ছাড় দিলে যদি পাকিস্তান পন্থায় এই দেশে উন্মেষ ঘটে, মুক্তিযুদ্ধ যদি অরক্ষিত থাকে, এই দেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত হবে আবার, সেইটা আমরা হইতে দিব না বাংলাদেশে। এই জন্যই আমরা কোনোদিনই এইসব বিষয় সহ্য করব না, এবং সেটার বিরুদ্ধে আমরা কথা বলে যাব। মাহফুজটা ঠিক পথেই আছে, এটা আমার শেষ কথা। জি, তাহলে সহ্য না করে আসলে কি হবে সেটা, মানে সামনের দিনটা কেমন হবে সেটার একটা বিশ্লেষণ একদম সবশেষে জানতে চাইবো। তবে তার আগে মানে ব্রিগেডিয়ার আহমেদ আজমি সাহেবের কথা বলছিলাম, তিনি সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি তো বলেছেন, তার আগের একদম 5 আগস্টের পরপর, তিনি মুক্তি পাওয়ার পরপর তিনি জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেছিলেন, যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত, প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন, যারা আপনারা ওই সময় একসাথে কাজ করেছেন, তিনি একটা পোস্ট দিয়েছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, অনেক আলোচনা হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে তিনি কতগুলো প্রশ্ন তুলছেন জাতীয় সঙ্গীত প্রসঙ্গে। আমার সোনার বাংলা গানটাকে 1905 সালে বঙ্গভঙ্গ রদের আন্দোলনের সময় লেখা হয়েছিল। রবীন্দ্রনাথ কি দুই বাংলাকে এক রাখার জন্য লিখেছিলেন?
এরকম অনেকগুলো প্রশ্ন। রবীন্দ্রনাথ কি পূর্ব বাংলার গরিব নিম্নবর্ণের হিন্দু এবং মুসলমানদের বিদ্যা অর্জনের বিরোধিতা করেছিলেন? আমি ছেড়ে ছেড়ে পড়ছি। রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা উপন্যাসে কি মুসলমানদের ধর্ম নিয়ে কটাক্ষ করেছেন? এই প্রশ্নগুলো তিনি তুলছেন এবং সব বাদ দিলাম। রবীন্দ্রনাথ কি পতিতা ব্যবসায়ী ছিলেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে পতিতা ব্যবসায়ীর চুরি করা আনা সুরের বাংলাদেশ বিরোধী গান আপনি জাতীয় সঙ্গীত হিসেবে গাইতে পারেন। যাদের পরিবারের কেউ পতিতালয়ে থাকে না তারা আশা করি গাইবেন না, তারপরেও পতিতালয়ে বসে লেখা গান আপনার যদি গাইতে মন চায়, তাহলে গান দৌলতদিয়ায় যাওয়া বেআইনি কিছু না। এটি বলছেন, মানে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধ পক্ষেও একটা বেশ শক্তই একটা অবস্থান দেখা যাচ্ছে। কি বলবেন? এগুলো থাকবেই, এটা থাকে। আপনার এক সংসারে আপনার 5 ছেলে মেয়ে থাকলে সবাই একমতে কথা বলে না, ভিন্ন কথা বলে। কিন্তু আমার কথা হচ্ছে জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথকে ভারতীয় বলে এই পুরো জিনিসটাকে নলিফাই করে দেওয়ার চেষ্টা, আহ একটার ভিতরে আমি একটাই কথা বলবো, যারা এটার কথা পেছনে কাজ করছেন তাদের রাজনৈতিক দর্শন যদি জামায়াত শিবির হয়, জামায়াতের আধ্যাত্মিক গুরু পীর কি মাওলানা মওদুদী, রাইট? মাওলানা মওদুদী কোন বংশের, কোন দেশের নাগরিক? ভারতের নাগরিক। মাওলানা মওদুদী সাংবাদিক ছিলেন, পত্রিকায় লেখালেখি করতেন। সেখান থেকে তার মনে হলো যে ইসলামের একটা ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়ে একটা রাজনীতি করা যায় কিনা, যেটার সাথে দেশের মূল ইসলামী সমাজ, তারা মনে করছে এটা ভ্রান্ত একটা মতবাদ। কিন্তু জামাত ইসলাম সেটা অ্যাডপ্ট করছে। তো অ্যাডাপ্ট করে তাদের যে আধ্যাত্মিক গুরু মাওলানা মওদুদী, সেটা যদি ভারতীয় প্রোডাক্ট হইতে পারে, তা ভারতীয় প্রোডাক্টের কথা বলে আমি রবীন্দ্রসঙ্গীতকে, আমার জাতীয় সঙ্গীতকে আমি বিরোধিতা করলাম, এটা স্ববিরোধিতা না? এইটার মানে আমি বিতর্কে যাব না। যারা বলছে আমি মনে করি তারা বিভ্রান্ত, দিগ্ভ্রান্ত এবং এটাকে কি বলে, এই ওই একটা উত্তরই যথেষ্ট আমি মনে করি। যে মওদুদী যদি ভারতীয় প্রোডাক্ট হিসেবে বাংলাদেশের এত বড় রাজনৈতিক দলের আধ্যাত্মিক গুরু হইতে পারে, তাহলে রবীন্দ্রনাথ কে ভারত বিরোধিতা, ভারতীয় আধিপত্যের বিরোধিতা করার যুক্তি হিসেবে রবীন্দ্রনাথের সঙ্গীতকে আমরা জাতীয় সঙ্গীত। শোনেন, আপনি কবি নজরুলকে আমাদের জাতীয় কবি, কবি নজরুলের জন্ম কি আমাদের বাংলাদেশের মাটিতে নাকি না পুরুলিয়াতে? তো এগুলো কোনো যুক্তি? মানে এগুলো যারা এই এগুলোকে আমি মনে করি না যে এটা আপনি কোনো এইগুলোর পক্ষে বলছেন না, মানে আমি আসলে বিভিন্ন মত, সেই মতগুলোর পক্ষে কি যুক্তি বা কি যুক্তি, মানে তাদের কার কি পক্ষে। ভিন্ন মাত্রায় তো আমাদের সৌন্দর্য, জি, কিন্তু ওইটাকে কেমনে আমরা যুক্তি তর্ক দিয়ে বোঝাতে নিশ্চয়ই পারছি? নিশ্চয়ই। আমি শেষ প্রশ্ন করি, আপনি যদি একটু সামনে পূর্বাভাস করতে বলি, সামনে 2 বছর 3 বছর পর আপনি কেমন রাজনীতি দেখতে পান? 2 বছর পরে কেমন বাংলাদেশের অবস্থা কেমন দেখতে পান? ওকে, আমি সত্যি সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখি এবং এটা সম্ভব এবং ওইদিকেই আগাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে আমি চাই যে নতুনদের জয় জয়কার। সেই জায়গায় আমরা এতদিন যাবৎ কোনো রকম আশা ভরসা পাচ্ছিলাম না। সেই জায়গায় আমি এখন দেখি যে অন্তত কিছু তরুণ দাঁড়িয়ে গিয়েছে। আমি যদি রাজনৈতিক দল হিসেবে এনসিপির কথা বলি, অনেক সমালোচনা থাকতে পারে তাদের নানান কর্মকাণ্ড, তারা ডানপন্থী, জামাতের বি টিম, এগুলো অনেক কথা বলা হচ্ছে, কিন্তু কিছু রোশনাই তো তৈরি হয়েছে, তাই না? আমাদের কিছু আলো তৈরি হয়েছে। এখন এগুলাকে আলো বললে আওয়ামী লীগের যারা কট্টর সমর্থক তারা খুব খেপে যেতে পারেন, কিন্তু বাস্তবতা তো এই যে তারা দে আর ক্যারেক্টার্স। এখন নাহিদ, আক্তার, পাটোয়ারি, হাসনাত, সার্জিস, আম, এই যে খালেদ সাইফুল্লাহ, তাসনিম জারা, তারপরে মাহিন, রিফাত, আম, আমি আর কার কার কথা বলি, বাকের, বিশেষ করে বাকের, আই স্যালুট দিস গাই। সে যেভাবে স্বাধীনতার পক্ষে, জাতীয় সংগীতের পক্ষে দাঁড়িয়ে গেছে বাচ্চা আসের, এবং তার সমস্ত রকম আক্রমণ সে সহ্য করছে। সামান্তা, উমামা ফাতেমা, I have tons of difference with them, but I love these kids because তারা মোটামুটি দাঁড়িয়ে গেছে, যেটা আমরা 2 বছর আগেও আমরা এই চরিত্রগুলোকে পাচ্ছিলাম না। এর আগে আমি অবশ্যই নুরুল হক নূর, তারপরে ধরেন রাশেদ, এদের মতো ছেলে মেয়েরাও আছে। এখন হ্যাঁ, রাষ্ট্রীয় প্রশ্ন, জাতির প্রশ্ন, মুক্তিযুদ্ধ প্রশ্নে এক একজনের এক এক অবস্থান হতে পারে, বাট দে আর কামিং টু ইন দ্য ফ্রন্ট। তো সেটা একটা আলোর দিক। এবং আমি মনে করি যে বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় যায় এবং যাবে তারা, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ যেহেতু আমি দেখি না, সেক্ষেত্রে আমি মনে করি যে এই তার তরুণদের সম্মিলিতভাবে কিংবা বিচ্ছিন্নভাবে রাষ্ট্র নেতৃত্ব দেওয়ার সুযোগ আমরা
দেখবো হয়তো আগামী 10 বছরের মধ্যে, 5 10 বছরের বছরের মধ্যে মধ্যে। না হলেও। তো শেষ প্রশ্ন বলেও আরেকটা প্রশ্ন মনে হয় রয়ে গেল, একটু মনের মধ্যে জাগলো, তারেক রহমান ফিরছেন না কেন? কবে ফিরছেন, কবে ফিরবেন, সেরকম কোনো বিষয় দেখতে পান? দেখুন, আমি বিএনপির খুব বেশি সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আমার জানার সুযোগ নেই, কিন্তু আমি যেটা আজ করতে পারি যে আহ, ওই যে বললাম অনেকগুলো ক্রিঞ্জ এলিমেন্ট সক্রিয় দেশে, এবং নির্বাচনটাকে ভুলুণ্ঠিত করার জন্য দু একটা চরিত্রের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ। সেই দু একটা চরিত্রের মধ্যে তারেক রহমান একজন। আজকে যদি বিএনপি লিডারশিপে খালেদা জিয়া নাই, তারেক রহমান যদি না থাকে কোনো কারণে, তার চেয়ে দুর্ভাগ্য বাংলাদেশের রাজনীতিতে আর নেই। আম, আমি পছন্দ করি আর নাই করি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় তারেক রহমান বিরোধী লোকটাও একমত যে বাংলাদেশে আগামী দিনের স্ট্যাবিলিটির জন্য তারেক লিডারশিপটাই এখন আমার সামনে একমাত্র অপশন, এর বাইরে আর কোনো অপশন নেই আপাতত, অন্তত 5-10 বছরের কথা আমি বলছি। আম, তো সেই জায়গায় তার জীবনে যদি কোনো শঙ্কা তৈরি হয়, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন কথা বলছি তখন ছাত্র দলের জুলাইয়ের একজন যোদ্ধা নিহত হয়েছেন আহ চোখের সামনে। আমি খুব বেশি বাড়াবো না কথা, এটা হুম। রক্তক্ষরণের মতো একটা সংবাদ। এর আগেও আমি দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের একজন ছেলে নিহত হয়েছেন। আজকে যদি শিবিরের এই ধরনের কেউ একজন শিকার হতো, সারা দেশে তারা আগুন জ্বালাতো। তো সেই জায়গায় বিএনপির মতো লিডারশিপের জায়গাগুলোতে লিডারশিপ যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে এইটা দল হিসেবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, আমি মনে করি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গায় তারেক রহমান কখন ফিরবেন না ফিরবেন, নিশ্চয়ই এটা খুবই বড় একটা সিদ্ধান্ত বাংলাদেশের, এবং আমি মনে করি না খুব বেশি তাড়াহুড়ার সুযোগ আছে। আবার এটাও আমি চাই যে তারেক রহমান আম, তার যে গ্রামগঞ্জে মানুষের সাথে হেঁটে বেড়াবেন, কথা বলবেন, মাইল তার বাবার মতো মাইলের পর মাইল হাঁটবেন, মানুষের সাথে কর্মোদ্যোগ করবেন। কারণ আহ, দলের সুপ্রিম লিডার হিসেবে তার 100% কর্তৃত্ব তিনি এস্টাবলিশ করেছেন, গত 16 বছর ধরে রেখেছেন। একজন মানুষকে তিনি দল ছেড়ে যেতে দেন নাই, সেটা দলের সুপ্রিম লিডার হিসেবে তিনি প্রতিষ্ঠিত, এটা নিঃসন্দেহ। আমার মনে হয় যে গ্রামগঞ্জের সুপ্রিম লিডার হিসেবে তার একটুখানি কাজ বাকি আছে, সেটা হলো মাইলের পর মাইল মাঠে হাঁটা, তার বাবার মতো মানুষের সাথে কথা বলা, গ্রামগঞ্জে যাওয়া, গণমানুষের নেতা নিজেকে স্টাবলিশড করা, সেই কাজটা আমি দেখতে চাই। কিন্তু আবার এটাও চাই সেটা করতে যেয়ে যেন ক্রিঞ্জ এলিমেন্ট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আহ তারেক রহমানের জীবনের উপর হুমকি তৈরি না জি করে কেউ। জি, এই কথাই শোনা মানে শুনতে পাচ্ছি যে তার নিরাপত্তা হুমকির একটা জায়গা, মানে আওয়ামী লীগ আমলেও নিরাপত্তা হুমকি, এখনো যদি নিরাপত্তা হুমকি থাকে তাহলে নিরাপদ কখন হবে সেই প্রশ্নটাই তো থাকছে। অনেক ধন্যবাদ শাহেদ আলম, অনেকগুলো বিষয়ে আপনার সাথে কথা বলার সুযোগ হলো, অনেক বিষয়ে আপনার ব্যাখ্যা, আপনার বিশ্লেষণ জানতে পারলাম। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি গত 6 মাসে কেবলমাত্র আপনার মাধ্যমেই কথা বলা শুরু করলাম। আশা করি আমাকে যারা প্রতিদিন বাংলাদেশের টিভি থেকে নক করে, আমি এতদিন না করেছি, এখন আপনার সাথে দেখার পরে অনেকে এবার নক করবে। আমি কোথাও কোথাও হয়তো বা যেতে হবে, আমি যাব।